বর্তমানে শহরে অনেক ক্রিমিনাল বেড়ে গেছে, ধর্ষক বেড়ে গেছে। শুধু শহরেই না, গ্রামগঞ্জেও ধর্ষক, মাস্তান, গুন্ডা ইত্যাদি। এদের কোনো অমিল নাই। যেখানে যা পায় সেটাই তুলে নেয়। রাস্তায় মেয়েদের ধরে রেপ করছে, এমনকি ছোট বাচ্চাকে ছাড় দেয় না। টিভি পত্রিকার কাগজ করলেই শুধু ধর্ষণ আর নারী পাচার। একই সংবাদ লেখে লেখে সাংবাদিকরাও হাঁপিয়ে গেছে, আর সাথে আমরাও পড়তে বা দেখতে হাঁপিয়ে গেছি। কিন্তু কেউ এর বিরুদ্ধে দাঁড়ায় না। সবাই হা হয়ে চেয়ে আছে, কবে এইসব বন্ধ হবে, কবে সমাজটা নিরাপদ হবে, রাস্তাঘাটে মেয়েরা চলাফেরা করবে শান্তিতে, কবে হবে এসব? সবার মনে শুধু একই প্রশ্ন। কিন্তু কখনো কেউ সমাজকে ঠিক করার কথা ভাবেনি। যারা ভেবেছে তারা সাপোর্ট না পাওয়ার কারণে, কখনো কেউ সমাজকে ঠিক করার কথা ভাবেনি। যারা ভেবেছে তারা সাপোর্ট না পাওয়ার কারণে আবার মুখ থুবড়ে পড়ে গেছে, অথবা দুনিয়া ছেড়ে চলে গেছে। তাই সমাজ আগের মতোই আছে। নারী পাচার, নারী ধ্বংস, এইসব কিছু এখন সবার সামনে হয়, কিন্তু বাধা দেওয়ার মতো কেউ থাকে না। ঠিক এমন সময় মামুন চৌধুরীর একমাত্র মেয়ে মনি গাড়ি নিয়ে শপিং করতে যাচ্ছিল। গাড়ি নিয়ে চলে আসলো। তারপর তারপর গাড়ি পার্কিং করে নামলো। পরনে শর্ট ড্রেস, বুকে ওড়না নাই, হাঁটুর নিচে সব দেখা যায়। পিঠে মনে হয় ফুটবল খেলার মাঠ। এমন অবস্থা দেখলে যে কোনো পুরুষের মাথা খারাপ হবে, তাহলে ধর্ষণ হবে না কেন? মনি এরকম সিনেমায় নায়িকার মতো আঁকাবাঁকা পথে হাঁটছিল। এটা দেখে হয়ে গেল পুরুষদের মাথা খারাপ, কিডন্যাপ করার প্ল্যান করে নিল। চারিদিক থেকে এসে মনিকে ঘিরে ধরল। মনি যেদিকে যায় সেদিকে রাস্তা বন্ধ। বেশ কয়েকটা মাস্তান এসে মনিকে চারিদিক থেকে ঘিরে ধরে। মনি আর যাওয়ার রাস্তা পেল না। পিছন থেকে এক লোক এসে মনির মুখ চেপে ধরল, তাদের গাড়িতে উঠবে। এমন সময় মনি হাতাহাতি করতে করতে একটু ছাড়া পেল, সঙ্গে সঙ্গে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো। শহরের সবাই এসে দাঁড়ালো, অথচ কেউ মনির কাছে আসার সাহস পেল না। সবাই দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো, আর মনি নিজেকে বাঁচানোর হাজার চেষ্টা করতে লাগলো। আর মাস্টাররা তাকে ধরে ইজ্জত নষ্ট করতে চাইলো। মনি গলা ফাটিয়ে চিৎকার করেই যাচ্ছে। মনির এমন চিৎকারে বাতাসে প্রতিধ্বনি হয়ে রকি নামের এক ছেলের কানে পৌঁছালো। রকি কানে হেডফোন লাগিয়েছিল, তাই স্পষ্ট শুনতে পেল না। তাই কান থেকে হেডফোন সরিয়ে ভালো করে আওয়াজ শোনার চেষ্টা করলো। পরে বুঝতে পারলো যে সত্যিই শুনেছে, কেউ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। রকি বুঝতে পারলো চিৎকারটা আশেপাশ থেকেই আসছে। এই জন্য রকি হাঁটার স্পিড বাড়ালো, জোরে জোরে পা চালাতে লাগলো। হাঁটতে হাঁটতে সামনে এসে দেখে চারিদিকে মানুষজন ঘিরে আছে, আর মাঝখানে একটা মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছে। সবাই চুপ থাকলেও রকি চুপ থাকার ছেলে নয়। কাঁধে ব্যাগ রেখেই তাদের দিল এক লাথি। রকি লাথি খেয়ে তারা সবাই একটু দূরে গিয়ে পড়লো, আর মণি ছাড়া পেল। মণি তাড়াহুড়ো করে দাঁড়ালো, মণির বুকে ওড়না নেই। সেই জন্য রকি তার ব্যাগ রেখে গায়ের শার্ট খুলে মণিকে দিয়ে আবার ব্যাগ কাঁধে নিল। এইদিকে মাস্তানরা রেগে আগুন। তাদের কাজে বাধা দেওয়ার মতো সাহস কার হলো? কে তাদের বাধা দিল? লাথি মারলো। সবাই উঠে দাঁড়িয়ে দেখে মণির পাশে এক তরুণ যুবক দাঁড়িয়ে আছে। বডি ডটি একদম ফিটফাট, হিরো স্টাইলে দাঁড়িয়ে আছে। এটা দেখে তাদের চোখ কপালে উঠে গেল। তাদের একজনকে পাঠালো রকির লাশ ফেলার জন্য। রকিও কম ছিল না, সে কিছুটা হলেও মারপিট জানে, আর সে সিনেমার হিরোদের মতো গুণাদের সাথে মারপিট করতে লাগলো। মনি একটু দূরেই দাঁড়িয়ে তাদের মারপিট দেখে রকি গুন্ডাদের আচ্ছা মতো কেলানি দিল। এমন সময় মনির সিকিউরিটি গার্ডরা এসে পড়ল। এতক্ষণ ধরে মার খেলো, আবার এখন সিকিউরিটি গার্ড এসে গেছে, হয়তো আবার মার খেতে হবে। এটা ভেবে সবটা গুন্ডা দিল ফোদৌড়। রকি এবার হাত পা ঝেড়ে ঝুড়ে গার্ডের কাছে আসলো। কি ভাই, আপনারা কি ওনার গার্ড? তারা সবাই মাথা নাড়িয়ে হাসূচক উত্তর দিল। তাহলে কি আপনারা এতক্ষণ সিনেমা দেখছিলেন? আপনি ওদের বকবেন না, আমি ওদের সাথে করে আনিনি। ও, তার মানে আপনায় নোবেলটা দেওয়া উচিত। কিসের নোবেল? এই যে বলিউড অভিনেত্রীর মতো পোশাক পরে সমাজটাকে নষ্ট করার জন্য। কি বলছেন কি এসব? কুল কুল, আপনি নিশ্চয় বাঙালি। হুম। একজন বাঙালি হয়ে, তার উপর আবার মুসলমান হয়ে, এসব ছোট বাচ্চাদের পোশাক পরতে আপনাদের লজ্জা করে না? হোয়াট ডু ইউ মিন? এটা ছোট বাচ্চার পোশাক নয়,
এটা মডার্ন ড্রেস। নিকুচি করি আপনার মডার্ন ড্রেসের। যে ড্রেস নারীর সতীত্বতাই রক্ষা করতে পারে না, সেটা নাকি মডার্ন ড্রেস? হোয়াট রাবিস। আমি রাবিশ নই। আপনি নিজেই নিচের দিকে তাকান তো। বাচ্চারা ছোটবেলায় যেটা পরতো সেটা, আর উপরে তো জঙ্গলের মতো পোশাক। এইটুকু পোশাক পরার চেয়ে না পরাই ভালো। না মানে বাড়তি খরচ না করাই ভালো না? আপনি জানেন আমার বাবা কত বড় লোক? দেখেই বোঝা যাচ্ছে। টাকা নেই বলে পোশাক কিনতে পারে না। আমায় বললেন, আমি কিনে দিব। ইউ শাট আপ। ম্যাডাম, এত ইংরেজি জানি না। গালি দিলেও মনে করব আদর করছেন। উফ, আপনি আজ আমার উপকার করেছেন বলে এতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন। আরে আরে, আমি শুধু কথা বলাতেই আমার 12টা বেজে যেতে, তাহলে ওরা যে আপনার অ্যাকাউন্ট লোড করতে লেগেছিল, কই ওদের তো কিছু হলো না? ওদের আমার বাবা দেখে নিবে। ইস, যা, ওদের একটা পিক তুলতেই ভুলে গেছি। কেন? আপনি তো বললেন আপনার বাবা দেখবে, তাহলে পিক না তুললে কি করে দেখবে? ইউ। মনির আগে হাত পা আঁচড়াতে লাগলো আর রকি 32টা দাঁত বের করে দেশ স্বাধীন করার এক হাসি দিল। মনি তো আরও আগুন, যেন রকি আগুনে কেরাসিন দিয়েছে। এমন সময় আরেকটা গাড়ি এসে থামলো আর সেখান থেকে নেমে আসলো মনির বাবা মামুন চৌধুরী। এতক্ষণ এলাকার সবাই পাবলিক হয়ে মনি আর রকি ঝগড়া দেখছিল, কিন্তু এখন সবাই যে যার কাজে চলে গেল। মামুন চৌধুরী গাড়ি থেকে নেমে আসলো। রকি তার দিকে তাকিয়ে থাকলো, একবার মনির দিকে তাকায়, আবার মামুন চৌধুরীর দিকে তাকায়। বাবা, তুমি কে? আমি হলাম গণ্যমান্য জঘন্য ব্যক্তি, রকি। বাসায় কোথায়? বাসা নাই, যেখানেই রাত সেখানেই কাত। মানে? মানে খুব সোজা, এই শহরে নতুন আসছি, কিচ্ছু চিনি না, জানি না। ও, আর স্যার, ওরা কারা? জানি না বাবা। ওরা শহরটাকে নষ্ট করে দিল, মেয়েদের ধরে ধরে পাচার করে দিচ্ছে, রাস্তাঘাটে দর্শন করছে। আপনার এর বিরুদ্ধে রুখে দাঁড়ান না কেন? ওদের অনেক ক্ষমতা, আর এক বিশেষ কারণে আমার উপর হামলা হয়। কিন্তু এসব গাধামার্কা গার্ড কী জন্য রাখেন? বাসা থেকে বের হওয়ার সময় আমি বলেছিলাম কয়েকজন গার্ডকে নিয়ে যা, কিন্তু ও তো আমার কথা শোনে না। কান মুলে দিতেন। কি? চুপ। বাবা দেখেছো, একটা রাস্তার ছেলে আমায় ধমক দিচ্ছে। আর রাস্তার ছেলেরা যে আপনার গায়ে হাত দিছিল, তাদের কি হবে? কচ্চু হবে। মনি আর রকি ঝগড়া দেখে মামুন সাহেব একটু মুচকি হাসলেন। রকিকে তার মনে ধরেছে ওকে হয়তো দরকার পড়বে, তাই হাতে কার্ড দিয়ে রকির দিকে হাত বাড়িয়ে দিল। বাবা, এই নাও আমার কার্ড, সময় পেলে একবার এসো, তবে তাড়াতাড়ি আসতে পারলে চলে এসো। জি স্যার, অবশ্যই। বাবা, তুমি ওকে আবার দেখা করতে বলছো? ম্যাডাম, আমার দেখা করার জন্য কিন্তু আপনি বেঁচে গেলেন। আইমা, বাসায় চল। সিকিউরিটি, মনের গাড়িটা বাসায় নিয়ে যাও। কিন্তু বাবা, আমার কিছু কেনাকাটা করতে হবে। আমার কথা শোন, কেনাকাটা পরে করিস। না, এক্ষুনি করতে হবে। তাহলে যা, সিকিউরিটি মনিরের সাথে শপিং মলে যাও, খুব অ্যালার্ট। সিকিউরিটি সবাই ছাড় বলে মনির পিছু পিছু রওনা হলো, আর মামুন আবারও গাড়িতে উঠে অফিসে চলে গেলেন। আর এদিকে থেকে গেল রকি। রকি কার্ডটা হাতে নিয়ে খেলছে আর মনির যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মনি শপিং মলে চলে গেল। রকির দৃষ্টিতে আড়াল হয়ে গেল রকি এবার তার গন্তব্যের দিকে, মানে হোটেলের দিকে রওনা হলো। আস্তে আস্তে এক বিশাল হোটেলের সামনে এসে পড়ল। ভিতরে গেল আর থাকার জন্য একটা রুম বুকিং করলো। তারপর চাবি নিয়ে সেই রুমে চলে গেল। এদিকে মনি শপিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বড়লোক বাবার মেয়ে শপিং করা বলে কথা, সন্ধ্যা পর্যন্ত শপিং করলো, তারপর আবার বাসার দিকে রওনা হলো। তার সাথে যে এতগুলো গার্ড, এটা তার একদমই পছন্দ না। এই জন্য কোথাও গেলে সে একাই চলে যায়। এতগুলো গার্ড তার চারিদিকে ঘিরে, যেন মনির দম বন্ধ হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, বাবার আদেশ বলে কথা। মনি তার বাবাকে খুবই ভালোবাসে। বাসায় মাও আছে, কিন্তু মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসে। এছাড়াও তার পরিবারে দাদা দাদিও আছে। তো মনির এইসব দেখে রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। রাগে গজগজ করতে করতে এসে গাড়িতে উঠে বসলো। গার্ডদের মধ্যে একজন গাড়ি চালাতে লাগলো।
মনির গাড়ির সামনে দুটো গাড়ি, পিছনে দুটো গাড়ি, মাঝখানে মনির গাড়ি। এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে কোনো এমপি মন্ত্রী যাচ্ছে। মনির ইচ্ছার বিরুদ্ধে এভাবে যেতে হচ্ছে। গাড়িগুলো এসে একদম মনির বাসার গেটের সামনে দাঁড়ালো। একজন গার্ড দারোয়ানকে ফোন করলো। ফোন পাওয়া মাত্রই দারোয়ান এসে দরজা খুলে দিল। গাড়ির ভিতরে নিয়ে গেল। সে এক বিশাল বাড়ি, একদম রাজমহল, চারিদিকে গার্ড দাঁড়িয়ে। মনি গাড়ি থেকে নামের আগে টং 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 করে বাসার ভিতরে চলে গেল। বাবা, বাবা, কোথায় তুমি? উপর থেকে মদিমা নাজমা বিবি সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? বাবা কোথায়? তোমার বাবা তো অফিস থেকে আসেনি। কেন? কি হয়েছে? আজ বাবার সাথে আমার অনেক বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া? একটু শুনি। মুড নাই, আমি রুমে গেলাম। এই কথা বলে মনি তার মার পাশ বেয়ে উপরে তার রুমে চলে গেল। রুমে এসে খাটের উপর ধপাস করে বসে পড়ল। তখন দুটো গার্ড এসে ওর ব্যাগগুলি দিয়ে গেল। মনি উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে আবার খাটের উপর ধপাস করে শুয়ে পড়ল। পাশ থেকে ফোনটা হাতে নিল। এরপর গেম খেলতে লাগলো। অফিসের কাজকাম শেষ করে বাসার দিকে রওনা হলো মামুন চৌধুরী। ঠিক এর বেলায়ও অমন, সামনে একটা গাড়ি, গার্ডের গাড়ি, পিছনে একটা। এইভাবে মামুন চৌধুরী বাসায় ঢুকলেই তার স্ত্রী নাজমা বেগম তাকে বলল, মনি, এত রেগে আছে কেন? কি হয়েছে? আরে তেমন কিছু না, কিন্তু ও রেগে গেল কি জন্য? জানি না, উপরে ওর রুমে শুয়ে আছে। মামুন চৌধুরী ওভাবে উপরে মনির রুমের সামনে আসলো। দরজায় নক দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো। খোলাই আছে, চলে আসেন। মামুন চৌধুরী গুটি গুটি পায়ে তার মেয়ের কাছে গিয়ে দাঁড়ালো। মনি তার বাবাকে দেখে মোবাইল ফুঁকে মেরে মুখ হাফ করে নিল। মা আমার, কি হয়েছে আপনার? আপনার ছেলে কি কোনো অপরাধ করেছে? হ্যাঁ, করেছি, অবশ্যই করেছে, 1000 বার করেছে। হয়েছে, এবার বলেন তো কি অপরাধ? বাবা, আমি কি কোনো অপরাধী নাকি কোনো ক্রিমিনাল? কেন তুমি কেন ক্রিমিনাল হবে? তাহলে আমার সামনে পেছনে এত গার্ড কেন থাকবে? আমার অসহ্য লাগে, একদম ভালো লাগে না। কিন্তু মা, এভাবে না গেলে তোর প্রতি হামলা হবে, বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু জানি না। আমি আর ওদের সাথে যেতে পারবো না। যেন ওরা সব কটা জিন্দা লাশ, সব সময় পিছু পিছু ঘোরে। গার্ডদের কাজ তো এটাই। আমি এসব জানি না। আমি কাল থেকে একা একা ঘুরবো। না মা, এমন করিস না। তোর কিছু হলে আমি কি করে বাঁচবো বল? তুই যে আমার অমূল্য সম্পদ। আমি এমন বন্দি হয়ে জীবন কাটাতে পারবো না। আমার বয়স এখন ঘুরে বেড়ানোর। বান্ধবীরা সবাই আমায় দেখে ঠাট্টা করে। আচ্ছা, গার্ডদের নিস না, অন্তত একজন ড্রাইভারকে নে। ড্রাইভার নেওয়া যেতে পারে। আমি যাকে ড্রাইভার দেবো তাকে কিন্তু মানতে হবে। ওকে বাবা, ওকে। প্রমেশ? প্রমিস। আচ্ছা, তুই কি করেছিস? এভাবে আরও কিছুক্ষণ গল্প করলো নিজের ছোট মায়ের সাথে। তারপর বাইরে এসে তার রুমে চলে গেল। জামা কাপড় চেঞ্জ করছে আর ভাবছে, এমন একজনকে ড্রাইভার করতে হবে যে একে 100 জনের সমান। সে থাকলে মনের কোনো ক্ষতি হবে না। এমন একজনকে খুঁজতে হবে, কিন্তু কোথায় পাবো? মামুন চৌধুরী মনে মনে এসব ভাবছিল। তখন তার স্ত্রী নাজমা বেগম রুমে আসলো। স্বামীকে চিন্তিত দেখেই জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এমন চিন্তিত দেখাচ্ছে। মনির জন্য এমন একজন ড্রাইভার খুঁজতে হবে যে একে 100 জনের সমান। কিন্তু মনির আবার হঠাৎ কি হলো? এবার মামুন চৌধুরী তার স্ত্রী নাজমা বিবিকে সব ঘটনা খুলে বলল। মনির উপর হামলা, রকি এসে সাহায্য করা, মনির গাইড পছন্দ না, এইসব কিছু বলল। তুমি এত চিন্তা করছো কেন? যে ছেলে কর্তব্যের খাতিরে এত কিছু করতে পারে, সে চাকরির খাতিরে কি না করবে? তুমি কি ওই ছেলেটার কথা বলছো? তা নয় তো কি, ও তো একাই মনিকে রক্ষা করেছে। তা ওর থেকে সাহসী শক্তিশালী কে আছে? আমিও ওর কথাই ভাবছিলাম, কিন্তু সে এখন কোথায়? কি রে, তাকে পাবো? হাতের কাছে পেয়েও চিনতে পারলে না, এখন তো খুঁজতে হবেই। অবশ্য আমার সাথে দেখা করতে বলেছি ওকে। তাহলেতেই হয়ে গেল।
এবার চলো খাবে। তারপর মামুন, নাজমা আর মনি তিনজনকে খেতে বসলো। আর এদিকে রোগী হোটেলের রুমে বসে থেকে খাবার খাচ্ছে আর কিছু একটা ভাবছে। খাওয়া দাওয়া করে একটু হোটেলের বাইরে আসলো ঘোরার জন্য, কিন্তু বাইরে বাতাস খুব ঠান্ডা, তাই রোগী আবারও ভিতরে ঢুকে পড়লো। সব রুমের দরজা বন্ধ, কিন্তু শুধু একটা রুমের দরজা একটু ফাঁক হয়ে আছে। রোগী ভিতরে উকি দিল, তখনই দেখতে পেল একটা লোক সাদা প্যাকেটে কি যেন ভরতেছিল। তখন রকি রুমের ভিতরে চলে গেল আর একটু পর বাইকে করে চলে আসলো। বাইরে এসে সে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে হোটেলে হাই হুল্লোড় পড়ে গেল। রকি রুম থেকে বেরিয়ে এসে দেখে পাশের রুমের সামনে সবাই ভিড় করে আছে। রকি সাইড দিয়ে সামনে এসে দেখে লোকটা পড়ে আছে, হাতে বন্দুক, কপাল ফুটো হয়ে গিয়েছে, রক্ত রক্তে মেঝে লাল হয়ে গেছে, পায়ের উপর হিরোইন ছিটিয়ে পড়ে আছে। রকি তাকে এবার দেখে কান্না করে দিল। আল্লাহ গো, এ কি হয়ে গেল? এ কেমন করে হলো? এই আপনি কে? স্যার, আমি ওর বন্ধু রকি। বিকালে ও আমার সাথে কত সুন্দর করে কথা বলল, কত মিষ্টি মিষ্টি কথা বলল। শান্ত হন, উত্তেজিত হবেন না। স্যার, ওর কি হয়েছিল? কেমন করে এমন হলো? স্যার, ওর কি হয়েছিল? কেমন করে এমন হলো? তোমার বন্ধু অতিরিক্ত নেশা করেছে। তারপর কিভাবে খুন হয়েছে সেটা পোস্টমর্টমের পরেই বলা যাবে। বন্ধুরে, তুই কেন আমায় নিয়ে গেলি না? দেখো রকি, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এটাই এখন মানতে হবে। স্যার, জলিল আমার খুব ভালো বন্ধু ছিল। এখন এটা বলো, তোমার বন্ধু কি নেশা করতো? হ্যাঁ স্যার, তার প্রেমিকা তাকে ছেড়ে যাবার পর থেকে সে নেশা করে। মাঝে মাঝে করতো নাকি সব সময়? প্রায় সব সময়। আর যখন সে নেশা করত, তখন সে মেয়েকে না পেলে সে কি করতো নিজেও জানতো না। তুমিও কি করতে? না স্যার, আমাদের বন্ধুদের মধ্যে শুধু দুজন নেশা করে। ওর অ্যাড্রেস দাও। স্যার, নেশা করার জন্য সে বাসায় থাকে না, হোটেলে হোটেলে থাকে। তার ফটো দাও। এই নেন, ওর নাম জসিম। পুলিশ রকির কাছ থেকে তার ফটো নিল। তারপর রকি মুচকি হেসে তার রুমের দিকে যেতে লাগলো। পুলিশ রকির হাসির কারণের মানে খুঁজে পেল না। রকি তার রুমে এসে ব্যাগ সাজিয়ে সেই হোটেল থেকে বেরিয়ে পড়লো। পুলিশ জলিলের লাশ পোস্টমর্টেম করলো আর তদন্ত করে জানতে পারলো অতিরিক্ত নেশা করার ফলে নিজেকে খুন করেছে। এরপর আর জলিল খুনের কেসের সামনে বাড়ালো না। পুলিশ জলিলের লাশটা দাফন করার ব্যবস্থা করলো আর জসিমকে খুঁজতে লাগলো। অনেক খোঁজ নিয়ে জানতে পারলো জসিম সত্যি নেশা করে। পুলিশ তাকে খোঁজার অনেক চেষ্টা করলো, আর যখন জসিম জানতে পারলো তাকে পুলিশ খুঁজতেছে, তখন আরো পালিয়ে থাকতে লাগলো। পুলিশ তাকে বাঁচানোর জন্য খুঁজতেছে আর সে ভাবছে তাকে অ্যারেস্ট করবে, সেই জন্য সে ইচ্ছা করে পালিয়ে বেড়াচ্ছে। এইদিকে রকি এক হোটেল থেকে আরেক হোটেলে শিফট হলো। হঠাৎ করে তার মনে পড়লো কেউ তাকে দেখা করতে বলেছিল। পকেটে হাত দিয়ে দেখে কার্ডটা এখনো আছে, তাই সেটা দেখে সেই ঠিকানা অনুযায়ী অফিসে চলে এলো। অফিসের সামনে এসে দেখে এক বিশাল অফিস। ঢুকতে যাবে এমন সময় একজন দারোয়ান এসে রকিকে আটকালো আর বলল, কি চাই? তখন রকি বলল, আমায় আপনার বস ডেকেছে। দারোয়ান রকিকে দাঁড়াতে বলে সে মামুন সাহেবের কাছে ফোন দিল। মামুন চৌধুরী বলল সে লোক পাঠাচ্ছে। দারোয়ান ফোনটা রেখে রকিকে ওয়েট করতে বলল। রকি দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণের মধ্যে একটা লোক আসলো আর রকিকে নিয়ে অফিসের ভিতরে যেতে লাগলো। রকি অফিসের চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। অফিসটা বেশ বড়ই, অনেক শ্রমিক এখানে কাজ করছে, যে যার কাজে বিজি। লোকটা রকিকে নিয়ে মামুন চৌধুরীর রুমে ঢুকলো। রকিকে দেখে লোকটা চলে গেল। রকি মামুনকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে রকিকে বলল, আরে রকি, বসো না, দাঁড়িয়ে আসো কেন? জি, ধন্যবাদ। তারপর বলো, এখন কি করছো? তেমন কিছু না, তবে কিছু করার চেষ্টায় আছি। ও, তা লেখাপড়া কত দূর কি? 1, 2, 5 পাস। মানে বুঝলাম না। আসলে ক্লাস 5-এ 3বার পরীক্ষা দিছি, আর 3বারই আলহামদুলিল্লাহ ছক্কা, তাই লেখাপড়া থেকে ছুটি পেয়েছি। ও, গাড়ি চালাতে কি পারো? জি, পারি তো। আমি একটা চাকরি দিলে কি করবা? অবশ্যই করব আঙ্কেল। রান্না করা, বাসন মাজা, ঝাড় দেওয়া সব পারি। বলেন কি করতে হবে? আরে তেমন কিছু না, আমার মেয়েকে তো চিনো। চিনব না মানে? যেই ঝগড়ি, বাপরে বাপ। হ্যাঁ, ও একটু ঝগড়াটে, কিন্তু মনের দিক থেকে খুব ভালো।
একবার কাউকে আপন করলে তাকে কখনো কষ্ট পেতে দেয় না। ও হ্যাঁ, ওর বডিগার্ড হতে হবে তোমায়। স্যার, আমায় আপনি নিজেই খুন করেন, তবুও আমার রাক্ষসের হাতে দিয়েন না। দেখো বাবা, তুমি আমার একমাত্র ভরসা। দেখলাম তো আমার অন্য গার্ডেরা কেমন, ওদের ভরসায় আমি আমার মেয়েকে ছাড়তে পারি না। ঠিকই বলেছেন। প্লিজ বাবা, রাজি হয়ে যাও। যত টাকা লাগবে আমি দিব, তবুও আমার মেয়েকে বাঁচাও। কিন্তু স্যার, প্লিজ বাবা, আমি জানি তুমি আমার মেয়েকে ঠিক রক্ষা করতে পারবে। এত করেই যখন বলছেন তাহলে রাজি হলাম, কিন্তু আপনার ঝাঁকড়ি মেয়ে কি রাজি হবে? ওকে, আমি রাজি করব। আচ্ছা, তাহলে সমস্যা নেই। মামুন চৌধুরী রকিকে এত অনুরোধ করে বলাতে রকি রাজি না হয়ে পারল না, রাজি হয়ে গেল। তারপর মামুন চৌধুরী রকিকে নিয়ে অফিস থেকে বাসার দিকে বের হলো আর তার পিএকে বলল সে এক্ষুনি আসছে। রকিকে নিয়ে মামুন চৌধুরী বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে মনি বাসায় আছে, কোথাও যায়নি। এটা শুনে মামুন চৌধুরী একটা স্বস্তির নিঃশ্বাস নিল। মামুন চৌধুরী জোরে জোরে মনিকে ডাকতে লাগলো। মনি ঘরে শুয়ে থেকে বই পড়ছিল। হঠাৎ এই সময়ে তার বাবার ডাক শুনে সে অবাক হলো, রুম থেকে বের হয়ে আসতে লাগলো। সিঁড়ি বেয়ে নিচে নামলো। চোখ তুলে দেখতেই তো মনি অবাক হয়ে গেল, রাগে কণ্ঠে চিল্লিয়ে বলতে লাগলো, এই বাদর, এই তুই কেন আমার বাসায়? কি? আমায় আনি বাদর বললেন? ওকে, তাহলে আপনি বাদর নেই। তুই আমার বাসায় কি করছিস? আমায় নিয়ে আসা হয়েছে। বাবা, তুমি তুমি কেন এই বাদরটাকে বাসায় আনলে? আমার কথাটা আগে শোন। না, আগে একে বের করো। আমার মা এমন করে না। শোন আমার কথা। কি? তুই প্রমিস করেছিলি আমি যাকে তোর ড্রাইভার বানাবো তাকে তুই মেনে নিবি। হ্যাঁ, করেছিলাম। এখন থেকে রকি তোর ড্রাইভার, বডিগার্ড, বন্ধু সব। ইম্পসিবল। কথা দিলে রাখতে হয়। কিন্তু বাবা। কোনো কিন্তু না। ওকে ওকে, কথা রাখলাম। এই বলে বিড়বিড় করতে করতে মনি উপরে চলে গেল। রকি মনির যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা দেখে মামুন সাহেব বলল, বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না, আসলে ও একটু জেদি। আরে আঙ্কেল, কি বলেন? রাগ কেন করব? ধন্যবাদ বেটা। কই গো নাজমা, হ্যাঁ, বলো। রকিকে একটু চা নাস্তা দাও, আমি অফিসে গেলাম। আচ্ছা, দিচ্ছি। রকি, তুমি ফ্রেশ হয়ে এসো, তোমার আন্টি তোমায় নাস্তা দিচ্ছে। আচ্ছা। মামুন চৌধুরী অফিসে চলে গেল। রকি ফ্রেশ হতে গেল আর নাজমা বিবি রান্নাঘরে গেল। রকি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ওখানে বসো, আমি নাস্তা দিচ্ছি। জি আন্টি। রকি চেয়ারে বসে পড়লো আর নাজমা বিবি রকিকে নাস্তা দিল। রকি নাস্তা করলো, তারপরে এসে সবাই বসে পড়লো। যেহেতু মনি এখন কোথাও যাচ্ছে না, তাই রকি কোনো কাজ নেই, সেজন্য বসে থেকে ফোনটি টিপতেছে। এমন সময় উপর থেকে মনি হন হন করতে করতে নেমে আসলো। মা, আমি কলেজ যাচ্ছি। হুম, কিন্তু রকিকে সাথে করে নিয়ে যা। আমি পারবো না। পাগলামি করিস না। ওকে ওকে, পাঠাও। এ কথা শুনে রকি হা করে তাকিয়ে আছে। রান্নাঘর থেকে নাজমা বিবি রকিকে ইশারায় যেতে বলল। রকি সোফা থেকে উঠে দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। মনি সোজা গিয়ে গাড়িতে উঠে বসলো আর রকি গিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি নিজ গতিতে চলতে লাগলো। কই যাবেন ম্যাডাম? জাহান্নামে। ও রাস্তা বলেন। উফ, তুই কি কানা? কতবার বললাম কলেজ যাব? ওটা তো বাসায় বলছেন, এখানে তো বলেননি। তোকে আলাদা করে বলতে হবে? হুম। হ্যাঁ, যেহেতু আমি আপনার বডিগার্ড, ড্রাইভার, আবার বন্ধু। কচ্চু, তুই আমার। আমায় দেখতে না। কি কচুর মতো মনে হয়? না, তুই একদম শাহরুখ খান, যত সব। আজ প্রথম কেউ আমার এত প্রশংসা করলো। তাহলে না চেক। আচ্ছা, তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি নিচে নিই। ইডিয়েট, গাড়ি থামাবি না, নয়তো বাবার কাছে ফোন করব। আপনি তো নাচতে বললেন। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আমি নেচে নেই, আপনি তো নাচতে বললেন। তোকে আমি বাপরে, রেগে ভূত। আর নট কথা। মনি রেগে লাল হয়ে গেছে আর রকি দাঁত কেলিয়ে মুচকি হাসতেছে। তারপর গাড়ি সোজা কলেজে চলে আসলো। রকি তাড়াহুড়ো করে নেমে আসতেই মনি একা একা নেমে গেল, তাই রকি ওখানে দাঁড়িয়ে রইল। মনি সোজা কলেজের দিকে রওনা হলো।
কলেজে অনেক ছাত্রছাত্রী, বেশ বড় আর নাম করা একটা কলেজ। এই কলেজে পড়তে পারলে গরিব ছাত্রছাত্রী নিজেকে গর্বিত বোধ করে। রকি গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে মনির দিকে নজর দিল, আর মনি এসে তার বান্ধবীদের সাথে আলাপ করতে লাগলো। কি রে, লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, অথচ আমাদের বললিও না? আমি কবে প্রেম করলাম? বিএফের সাথেই কলেজে আসছিস? তোদের চোখ কি গেছে না আছে? হুম হুম, ও আমার ড্রাইভার। একজন সামান্য ড্রাইভারকে আমার বিয়ে বানাচ্ছিস? আহ, বলিস কি রে? তার মানে ও তোর বিএফ নয়? না। তার মানে আমার হয়ে গেছে। কি হ্যান্ডসাম রোমান্টিক রোমান্টিক মোড, কালো ড্রেসে একদম হিরোদের মতো লাগছে। চুপ কর, অসভ্য মেয়ে। একজন ড্রাইভারের ওপর তোরা ক্রাশ খাচ্ছিস? ছি। ড্রাইভার হলে কি হবে, একদম ঝাক্কাস চেহারা। মাথা। মনি ও তার বান্ধবীরা ক্লাসে চলে গেল, আর রকি ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর মনি ক্লাস থেকে বের হলো। রকি মনির দিকে দৃষ্টি করে আছে। ও জানে ওর উপর যে কোনো সময় অ্যাটাক করতে পারে। এর একটা আলাদা কারণ আছে। তো এভাবেই মনি একের পর এক সমস্ত ক্লাস শেষ করলো, আর তার বান্ধবী রিমা শুধু রকিকে দেখা নিয়ে ব্যস্ত। বিষয়টা রকি খেয়াল না করলেও মনি কিন্তু বারবার খেয়াল করছে। মনির কিছুটা বিরক্তকর লাগলেও তা প্রকাশ করলো না, শুধু দেখছে আর বেগুন ফুলছে। সব কটা ক্লাস শেষ করে মনি সহ তার বান্ধবীরা রকির কাছে এলো। হাই, হ্যালো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও আলহামদুলিল্লাহ। আমি বাসায় যাব। ওকে ম্যাডাম, ওঠেন। মনি, চল না আজ একটু ঘুরে আসি। আজকে নয় রে, কালকে। আচ্ছা। তারপর মনি গাড়িতে উঠে বসলো। রকি গাড়ি স্টার্ট দিল আর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। মনি কিছু বলছে না, শুধু রাগে ফুলতাছে। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলো তারা। মনি গাড়ি থেকে নেমে ঠং ঠং করে ভিতরে চলে গেল। রকি গাড়ি পার্কিং করে সেও ভিতরে আসলো। বাবা, বাবা, বাবা। দুপুরে মামুন সাহেব অফিস থেকে বাসায় ফিরেছে। গোসল করে একটু বিশ্রাম নিচ্ছিল। রান্না হতে দেরি হবে তাই। তার মধ্যে মনির এমন চিৎকার শুনে লাফিয়ে নিচে চলে আসলো। বাবা। এই তো আমি হাজির। তারপর বল মা, রকিকে তোর কেমন লাগলো? কচ্চু লেগেছে। কি হয়েছে মা, এত রেগে আসো কেন? ও আমার ড্রাইভার, তো ড্রাইভারের পোশাক কেন নেই? আজ যে নতুন সেজন্য ভুল হয়েছে। ওকে বলে দাও, এরপর যেন ভুল না হয়। ওকে কি তোর পছন্দ হয়েছে? না মানে ওকে কি তুই ড্রাইভার রাখবি? আজকের পর ওর পোশাক পরতে বলবা, এখন থেকেই। মনি এ কথা বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো। মামুন জোরে এক নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, অন্তত পছন্দ তো হয়েছে। আর বলে দিও ও যেন চুলের কোনো স্টাইল না করে, ড্রাইভারের মতো যেন থাকে। ওকে, তাই থাকবে। মনে থাকে যেন। মনি তার রুমে চলে গেল। মামুন হাঁপ ছেড়ে পিছনে রকির দিকে তাকালো। ও তা বাবা রকি, বলো কি হয়েছে? মনি এত রেগে কেন? জানি না আঙ্কেল, আমি ওকে নিয়ে গেছি, আবার নিয়ে আসছি। ওই মেয়ের এক এক সময় এক এক তাল উঠে। চলো আমরা বাগানের দিকে যাই। চলেন। তারপর রকি আর মামুন হাঁটতে হাঁটতে বাসার পিছনে বাগানে আসলেন, আর মামুন চৌধুরী রকির উদ্দেশ্যে বললেন, দেখো রকি, আমার এখানে চারিদিকে শত্রুতে ঘেরা। এমনিতেই আমি অফিসিয়ালি দিক দিয়ে অনেক শত্রু, তার মধ্যে আমি আরও একটা কাজ করেছি, সেটার জন্য আরও শত্রু। কি কাজ আঙ্কেল? তুমি তো শহরে নতুন, তাই হয়তো সব কিছু এখনও জানো না। শহরে দিনকে দিন নারী কমতে যাচ্ছে, কারণ তারা নারীকে পাচার করছে, কেউ ধর্ষণ করছে। হ্যাঁ আঙ্কেল, একটা দিনে আমি এটুকু বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানকার পুলিশ সব, তাদের হাতে কেউ পুলিশের কাছে বিচার নিয়ে গেলে তাকে ওই গুন্ডাদের হাতে তুলে দেয়। ও তুলে দেয়। তো আমি এই নালিশ সোজা বর্ডার আর্মির কাছে পৌঁছে দিয়েছি। আর এই কথা কেমন করে যেন ওরা বুঝতে পেরে গেছে। ও তখন থেকে আপনাদের মারতে চাই। আমাকে নয়, ওদের টার্গেট আমার মেয়ের ওপর। হ্যাঁ আঙ্কেল, আপনিও সাবধানে থাকবেন। আমি থাকতে মনের একটা চুল পরিমাণও কেউ ক্ষতি করতে পারবে না। সেজন্যই তো তোমার বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছি। আপনি নিশ্চিন্ত থাকুন। রকি আর মামুন বাগানে গল্প করছিল, আর মনি রকিকে খুঁজতে লাগলো বাইরে ঘুরতে যাবে বলে, কিন্তু বাসার মধ্যে পেল না। সেই জন্য জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো। মামুন সাহেব শুনতে পেয়ে তারা দুজনেই বাসার ভিতরে চলে আসলেন। মনি তার বাবা আর রকিকে একসঙ্গে দেখে কিছুটা অবাক হলো, আর বলল, বাবা, তুমি কোথায় ছিলে?
এই তো মা, একটু বাগানে গিয়েছিলাম। আমি বাইরে যাব, তোমাদের গার্ডকে পাঠাতে চাইলে পাঠাতে পারো। সেটা আমায় কেন বলছিস? যাকে বলো তাকেই বল। কি বলবো? সরি, বল তুই কোথায় যাবি? আরে আঙ্কেল, ছাড়েন তো, বলতে হবে না। আসুন ম্যাডাম। গেলাম বাবা, বাই। তারপর রকি দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল আর মনি উঠে বসলো। রকি গিয়ে সামনে বসে গাড়িটা স্টার্ট দিল। কোথায় যাবেন ম্যাডাম? আগে কলেজে চল, আমার বান্ধবীরাও যাবে। ও, এই দাঁড়া দাঁড়া, তোকে না বলেছি তুই ড্রাইভারের ড্রেস পরবি আর আমার সাথে যতক্ষণ থাকবি কোনো রকম স্টাইল করবি না। ওকে ম্যাডাম। রকি বাধ্য ছেলের মতো গাড়ি থেকে নেমে গিয়ে ড্রেস পাল্টে এসে আবারও গাড়িতে উঠে বসলো। তারপর মনিকে নিয়ে কলেজের দিকে রওনা হলো। কিছুক্ষণ পর কলেজে আসলো। সেখানে মনির বান্ধবীরা মনির জন্য ওয়েট করছিল। মনি তাদের গাড়িতে উঠে বলল। তারা ছিল 3 জন। 2 জন পিছনে বসলো আর রিমা সোজা গিয়ে রকির পাশে, মানে ড্রাইভারের পাশে সিটটায় বসে পড়লো। এটা দেখে মনির মনের মধ্যে একটা আগুন জ্বলে উঠলো, কিন্তু তা প্রকাশ পেল না। অবশেষে রকি গাড়ি স্টার্ট দিয়ে পার্কের দিকে রওনা হলো। এরই মধ্যে রিমা রকিকে পটানোর চেষ্টা করছে, কিন্তু রকি তার কথায় কানে দিচ্ছে না। হঠাৎ আয়নায় দেখতে পেল 2টা গাড়ি তাদের পিছু করছে। এটা দেখে রকি বুঝতে পারলো এরা মনির জন্য আসছে। রকি মনির দিকে ঘুরে তাকিয়ে দেখে গাড়ির স্পিড 3 গুণ বাড়িয়ে দিল। রিমা ইচ্ছে করে ভয় পাওয়ার অভিনয় করে রকির হাত ধরে নিল। আর মনি তো রকির 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। রকি তাদের কোনো কথায় কান না দিয়ে সে গাড়ি চালাচ্ছে আর পিছনে দেখছে। যেতে যেতে অনেক দূর চলে আসলো। গাড়ি একদম ফুল স্পিডে আসে। এদিকে মনি তো রেগে আগুন। রকি ফোন বের করে মনির আরও গার্ডদের ফোন করলো। রকি ফোন করা মাত্রই গার্ডরা বেরিয়ে পড়লো আর কিছুক্ষণের মধ্যে তাদের পিছু করলো। রকির গাড়ির পিছনে গুন্ডাদের গাড়ি আর গুন্ডাদের পিছনে রকির লোকের গাড়ি। গুন্ডারা ভয় পেয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেল, সাথে রকির লোকেরাও চলে গেল। এদিকে মনি তো ইচ্ছা মতো গালাগালি করতেছে। মনির গাড়ির ঠেলায় রকি রাস্তার পাশে গাড়ি দাঁড় করালো। মনি গাড়ি থেকে নেমে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রকির গালে। মনি গাড়ি থেকে নেমে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রকির গালে। মনি গাড়ি থেকে নেমে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রকির গালে। মনি, তুই ওকে মারলি কেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় এত জোরে গাড়ি চালানোর? আরে ম্যাডাম, আমার কথা শোনেন। চুপ, একদম চুপ। মেয়ে দেখলে তোর মাথা ঠিক থাকে না, তাই না? আর এই গাড়ি কি তোর বাপের টাকায় কেনা নাকি যে ইচ্ছে মতো চালাবি? ছোট লোকের বাচ্চা। আসলে ম্যাডাম, চুপ কর ছোট লোকের বাচ্চা, আজ থেকে তোর চাকরি শেষ। মনি, এমন করিস না। রকি কিছু একটা বলতে চাচ্ছে, আগে ওর কথাটা শোন। কোনো কারণ ছাড়া তো আর ও এমনি এত জোরে চালাবে না। রিমা, তুই চুপ কর। এসব ছেলেরা এমনই হয়, মেয়ে দেখলে এদের মাথা নষ্ট হয়ে যায়। ম্যাডাম, আপনি আমায় ভুল বুঝছেন। মনি কিছু একটা বলতে যাবে, এমন সময় মনির ফোন বেঁচে উঠলো। মনি ফোনটা হাতে দিয়ে দেখে তার বাবার ফোন। ফোনটা রিসিভ করলো মনি। হ্যালো বাবা, আজই রকিকে তুমি তাড়াবে। আগে এটা বল, তোরা কি ঠিক আছিস? আমাদের আবার কি হবে? শুক্রিয়া যে তোরা ভালো আছিস। এক মিনিট, আমাদের কি হবে বলো তো? আরে মা, কি বলছিস? টনি তোদের ওপর হামলা করেছিল? কি বলছো? কখন? কেন, ওদের দেখেই তো রকি বাসায় ফোন করে গার্ডদের ডেকেছে আর এদের দেখে ওরা চলে গিয়েছে। কিন্তু বাবা, আমি তো। আজ তো মানতেই হবে, রকি না থাকলে আজ তোর যে কি হতো। আচ্ছা বাবা, আমি তোমায় পরে ফোন করছি। আমারও কিছু কাজ আছে। গার্ডেরা আমার বলতে আমি তোর কাছে ফোন দিলাম। বাই। মনি ফোন কেটে দিল। আরও অবাক হয়ে রকির দিকে তাকিয়ে রইল। তাই নিজেকে নিজের অনেক ঘৃণা লাগছে। কিছু না জেনে এইভাবে। কি রে, কি হয়েছে? রকি, তুমি কি জানতে যে টনির লোকেরা আমাদের পিছু করছে? জি ম্যাডাম, আমি এটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। কিন্তু কি করে করলা? আমি আয়নায় দেখতে পাই তাদের, তারপর গাড়ির স্পিড বাড়িয়ে দিই আর ফোন বের করে বাসার গার্ডদের ফোন করি। ও, দেখলি তো, আমি জানতাম রকি কোনো কারণে এটা করেছে। আর তুই কিছু না জেনে তাকে এভাবে অপমান করলি, থাপ্পড় মারলি। হয়েছে, তোকে আর ওকালতি করতে হবে না।
চলেন ম্যাডাম। রকির কথা শুনে মনীষহ সবাই গাড়িতে উঠে বসলো আর তারা আবারও পথ চালাতে শুরু করলো। পার্কে এসে ঘোরাঘুরি করলো, কিন্তু রকির মন খারাপ। মনির কথাগুলো তার কলিজায় আঘাত করেছে। খুব কষ্ট হচ্ছে তার। কিছু কিছু না করে সে গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টা মনি খুব ভালো করে খেয়াল করলো। মনিরও খুব খারাপ লাগতে লাগলো। এভাবে তাকে মারাটা ঠিক হয়নি। সবাই খুব আনন্দ করছে, কিন্তু রকি চুপচাপ বসে আছে। রিমা এসে রকিকে নিয়ে যেতে চাইলো, কিন্তু রকি গেল না, এভাবেই দাঁড়িয়ে থাকলো। বিকাল পেরিয়ে সন্ধ্যা নামলো। তাদের আড্ডার সময় ফুরালো। সবাই এসে আবারও গাড়িতে বসলো আর রকি গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হলো। রকি, হুম। খুব কষ্ট পেয়েছো তাই না? আরে না, কষ্ট কেন পাবো? উনি তো আর ইচ্ছে করে এসব করেনি। তোমার মুখ দেখে ভালো করেই বোঝা যাচ্ছে। আরে বাদ দাও না এসব। তোমরা কত মজা করলে, তাই না? কিন্তু তুমি গেলে আরো ভালো হতো। আরে কি বলো? আমি তো ড্রাইভার, ওখানে যেয়ে কি করব? পাগল। রুমি আর রকির কথাগুলো মন দিয়ে শুনছিল আর কি যেন ভাবছিল। একটু পর মনিরও কেমন জানি মন খারাপ হয়ে গেল। মনির তার বান্ধবীদের নামিয়ে দিয়ে রকি মনিকে নিয়ে বাসায় চলে আসলো। মনি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল। রকি গাড়ি পার্কিং করে এসে দেখে মনি দাঁড়িয়ে আছে। আরে ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন কেন? সরি, আমি ঠিক বুঝতে পারিনি। আসলে জোরে গাড়ি চালানো আমার খুব ভয় করে। আরে ম্যাডাম, বাদ দেন তো, আমি কিছু মনে করিনি। আর মন খারাপ করে থেকো না। হুম। আর শোনো, তোমার চাকরি কিন্তু কনফার্ম। ধন্যবাদ ম্যাডাম। রকি মনির পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। রকির পিছনে মনিও আসলো। রকি এসে দেখে মামুন সাহেব বসে আছে। আঙ্কেল, এই নেন গাড়ির চাবি। আমি এবার যাই। সে কি, থেকে যাও না? না স্যার, আমার বাইরে কিছু কাজ আছে। কি এমন কাজ? না স্যার, আসলে তেমন কোনো কাজ না। আচ্ছা তাহলে যাও, খাওয়া দাওয়া করে যাও। আর সকালে এসে এখানে নাস্তা করো। এখন খেতে পারবো না, সকালে নিশ্চয় আসবো। আচ্ছা তাহলে যাও। আর আজ তুমি না থাকলে যে মনির কি হতো? আঙ্কেল, এটা তো আমার দায়িত্ব। ম্যাডামকে রক্ষা করাই তো আমার কাজ। জানি না টনি কবে আমার পিছু ছাড়বে। এই টনিকে? এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল, নারী ধর্ষক, নারী পাচার, ড্রাগসের ব্যবসা, নকল ওষুধ, যত 2 নম্বরে ব্যবসা আসে সব ওর নামে চলে। ও আচ্ছা আঙ্কেল, আমি যাই। সাবধানে থেকো। রকি মামুন সাহেবকে গাড়ির চাবি দিয়ে বসা থেকে উঠে বেরিয়ে পড়লো। তারপর মোবাইল বের করে ঠিকানা দেখে সেখানে চলে গেল। আসতেই দেখলো এক বিশাল হোটেল। ওপরে হিয়া নামটা বড় করে লেখা আছে হোটেলের নাম। রকি সোজা ভিতরে চলে গেল আর একটা রুম বুক করলো আর সেখানেই রাত পার করলো। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে গেল মনির বাসায়। এসে নাস্তা করতে বসলো। এমন সময় টিভিতে ব্রেকিং নিউজ আসলো। কাল রাতে শহরের এক বিশাল হোটেলে এক যুবকের খুন। যুবকের নাম খলিল খান, বিশিষ্ট ব্যবসায়ী মাতিন চৌধুরীর একমাত্র ভাই। রকি এটা শুনে কিছু মনে করলো না। আর মনি, মামুন আর নাজমা হা করে টিভির দিকে তাকিয়ে থাকলো। শহরে কি হচ্ছে কে জানে। একদিন নিষ্পাপ মানুষ একের পর এক খুন হতো, আর পাপীরা একের পর এক খুন হচ্ছে। আঙ্কেল, পৃথিবীতে শুধু খারাপ মানুষ নেই, ভালো মানুষও আছে। হ্যাঁ বাবা। আর পাপীদের পাপের খাতা ভরে গেলে তারা আর লাস্টিং করে না। আমাদের সমাজটা যে কদিন ভালো হবে। কবে ভালো হবে এটা আশা করে না বসে থেকে ভালো করার জন্য চেষ্টা চালান। হ্যাঁ বাবা। এরপর রকি নাস্তা করে উঠে বাইরে চলে এলো। এসে কার কাছে যেন ফোন করলো। এদিক ওদিক তাকিয়ে কথা বলছে। এমন সময় হঠাৎ মনি চলে আসলো। পিছন থেকে কথা বলাতে রকি খুব ঘাবড়ে গেল। রকির চোখ মুখ লাল হয়ে গেল, শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। কার সাথে কথা বলছিলে? হুম, বলো, কার সাথে কথা বলছিলে? কি হলো বলো। আসলে ম্যাডাম, একজনের সাথে কথা বললাম। কার সাথে? বাসায় বাসায় কথা বললাম। ও, তো এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি কি তোমায় খেয়ে নিব নাকি? হুম। না, তেমন কিছু না। আচ্ছা চলো, আমি কলেজে যাব। ওকে, চলেন ম্যাডাম। তারপর রকি আর মনি কলেজের উদ্দেশ্যে রওনা হলো। কলেজে এসে রকি দাঁড়িয়ে রইল আর মনি তার বান্ধবীদের কাছে চলে গেল। মনি রে, আজকেও ও কালো ড্রেস পরে আছে। আমি তো ফিদা। রিমা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি করলাম? হ্যাঁ, ও আমার পছন্দ হয়েছে তাই বললাম। তুই যাকে তাকে কেন পছন্দ করবি? কই, কাকে করলাম?
আমি তো শুধু রকিকেই করলাম। হুম, জানি জানি। থাম, আমি আসছি। রিমা, ক্লাস শুরু হবে, চল। 1 মিনিট সময় দে, আমি আসছি। চল বলছি। তারপর তারপর মনি রিমাকে টেনে নিয়ে কলেজে চলে গেল। এইদিকে রকি একা একা দাঁড়িয়ে থাকতে তার বোরিং লাগছে, তাই ক্যান্টিনে এসে বসলো। ক্যান্টিনে বসে থেকে ফোন টিপতেছে। এমন সময় মনি ক্লাস করে বেরিয়ে এসে দেখে রকি ক্যান্টিনে বসে আছে। তখন তারা সবাই রকির কাছে আসলো। রিমা এসে টেবিলে বইটা রেখে রবির পাশে বসে পড়ল আর বিরক্তিকর কণ্ঠে বলল, এই ম্যাথ কেন যে দেয়? কেন? গণিত সাবজেক্ট তো খুবই সোজা। না গো, একদম বাঁকা। যারা জানে না তাদের কাছেই সহজ। যারা একবার বুঝতে পারবে তাদের কাছে সহজ। এই জন্য 10 দিন ধরে স্যারের পেছনে ঘুরছি একটা অঙ্ক করে নিব বলে, কিন্তু স্যারও পারে না। কই, কোন অঙ্কটা দেখি তো? তুমি দেখে কি করবা? তোমার দ্বারাই এসব হবে না, তুমি বরং গাড়ি চালিয়েই খাও। ম্যাডাম, দেখলে তো ক্ষতি নেই। এই নাও। মনি তার গণিত বইটা রকির সামনে এগিয়ে দিল। রকি বইটা নিয়ে ভালো করে দেখতে লাগলো আর একটু পর তাদের উদ্দেশ্যে বলল, এই অঙ্কটা যদি আমি করে দিতে পারি? কি? তুমি এই অঙ্ক করবে? হ্যাঁ, করব। পাগল নাকি? এই অঙ্ক বিএসসি স্যারও করতে পারেনি, আর তুমি পারবা? হ্যাঁ। বিশ্বাস হয় না। আচ্ছা, খাতা কলম দাও। তুমি যদি এই অঙ্কের সমাধান করে দিতে পারো তাহলে যা চাইবে তাই পাবে। আচ্ছা, দাও। এরপর মনি রকির দিকে খাতা আর কলম এগিয়ে দিল। রকি কলম হাতে নিয়ে শুরু করে দিল আর মনিরা সবাই অবাক হয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ সবাই বসে থাকলো আর রকি অঙ্ক করছে। একটু পর খাতাটা মনির সামনে দিয়ে বলল, এই নাও তোমার অঙ্কের সমাধান। আরে, এ তো উত্তর মিলে গেছে। তারা কেউ এটা বিশ্বাসই করতে পারলো না। সবার মুখে তালা লেগে গেছে। বাঘ প্রতিবন্ধীর মতো রকির দিকে তাকিয়ে থাকলো। রকি মুচকে একটা হাসি দিল। রকি, তুমি সত্যি সত্যি অঙ্ক পারলা? চেষ্টা করলে সবাই সবকিছু পারে। আন্দাজে করে উত্তর মিলিয়ে দিলেই অঙ্ক হয়ে গেল না? আমি এটা স্যারকে দেখাবো। আরে কি বলিস, ও উত্তর কোথায় দেখলো? বই তো তোর কাছে। তোরা চুপ কর। মনি, রকি তো অঙ্ক করেই দিল, এবার রকি যা চাইবে তাকে তাই দিতে হবে। এখনো পারেনি, আগে স্যারকে দেখাই। আমার বিশ্বাস এটা ঠিক হবে। চল স্যারের কাছে। হুম। তারপর মনি, রিমা আর তার বান্ধবীরা তাদের স্যারের কাছে চলে গেল। আর রকি একটা খুব গুরুত্বপূর্ণ কলার সাথে সে একটু আড়াল হয়ে গেল। মনি সোজা তার স্যারের অফিসে আসলো আর স্যারকে ডাকলো। উল্টো স্যার তাদের ভিতরে যেতে বলল। তাই মনি, রিমা আর তার বান্ধবীরা সবাই ভিতরে চলে গেল। স্যার, আসলে একটা কাজ ছিল। কি কাজ বলো? আপনার কাছে একটা অঙ্ক করে চাইছিলাম। ওটা একটু ব্যতিক্রম, তাই কালকে করে দেবনি। আর স্যার, এই অঙ্কটা ভালো করে দেখেন তো ঠিক আছে কি না। স্যার মনির হাত থেকে খাতাটা নিয়ে এই নাও ভালো করে তোমার দেখতে লাগলো অঙ্কের সমাধান। আর সেটা দেখে তো চেষ্টা- সেই লেভেলের অবাক হলো। এই অঙ্ক এরা কেমনি পারলো? এটা তোমরা কি করে পারলে? আমি করিনি। তোকে করেছে। আগে এটা বলেন, অঙ্কটা কি ঠিক আছে? হ্যাঁ, কেন ঠিক থাকবে না? একদম 100 ঠিক আছে, কিন্তু কে করলো? স্যারের কথা শুনে তো মনি অবাক হয়ে গেল। তার মুখ থেকে কথা হারিয়ে গেল। স্যার, এটা মনির ড্রাইভার করেছে। কি বলছো? এই অঙ্কটা সম্পূর্ণ ব্যতিক্রম। এটা টিচার ছাড়া কেউ করতে পারে, বা হ্যাঁ পারে, যারা এই ক্লাস অতিক্রম করেছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। মনি তো আরও অবাক। এত কঠিন একটা অঙ্ক রকি কি করে পারলো? তাহলে কি রকি মাস্টার, নাকি ছাত্র, নাকি কে? কি ভাবছিস? ভাবছি এত কঠিন অঙ্ক রকি কি করে পারলো। সেটা আমিও ভাবছি। আর ওর হাতে লেখা দেখেছিস? মনে হচ্ছে টিচারের লেখা। আমায় জানতে হবে রকি কে আর কি তার আসল পরিচয়। কি বলছিস? হয়তো ওরা গরিব, তাই টাকার অভাবেই পড়াশোনা করতে পারেনি বেশি। কি বলছিস? গরিব যদি হতো তাহলে আমাদের সাথেই থাকতো। মানে? রকি আমাদের সাথে থাকে না, ও কোনো এক জায়গায় থাকে, কিন্তু কোথায় থাকে? হয়তো ওর আত্মীয়দের বাসায় থাকে। কিন্তু সব সময় সে তার ব্যাগ নিয়েই থাকে। আত্মীয়দের বাসায় থাকলে ব্যাগ ওখানেই রেখে দিত।
আমার কেমন যেন সব গুলিয়েই যাচ্ছে। হুম, আমায় রকির বিষয়ে সব জানতে হবে, সব। এবার তোর গোয়েন্দাগিরি বাদ দে। কিন্তু রকি কোথায়? এইখানেই তো আছি। রকি, রকি, এই রকি, কোথায় গেল আবার? তোরা এখানে থাক, আমি আসছি। যা। মনি রকির খুঁজে বেরিয়ে পড়লো। এইদিকে রকি কার সাথে যেন কথা বলছে। মনি কাছে আসতেই শুনতে পেল। স্যার, সব হয়ে যাবে, আর আমি খুব তাড়াতাড়ি ফিরবো। মনি দাঁড়িয়ে ওর কথাই শুনছিল। হঠাৎ রকি পেছনে তাকিয়ে দেখে মনি দাঁড়িয়ে আছে। সে তো অবাক হয়ে যায়। মনি তার কথা শুনে ফেললো নাকি? হ্যাঁ স্যার, আগে আপনার কাছে কাম করছি, আপনার কোনো ক্ষতি হতে দেইনি। যেখানে গাড়ি নিয়ে যেতে বলছেন সেখানেই গেছি, কিন্তু আপনি আমার সাথে এমন করবেন আমি ভাবতেও পারিনি। রকি মনিকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে। মনি তো হা হয়ে তাকিয়ে আছে। রকি ফোনটা কেটে দিয়ে মনির কাছে এসে মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম, ফোন আসছিল কে ফোন করছিল? তাই। আসলে ম্যাডাম, আগে যার ড্রাইভার ছিলাম সে। কিন্তু তুমি কোথায় যাওয়ার কথা বললা? কই ম্যাডাম, ও আমায় এখন ডাকছে, কিন্তু আমি আর ওদের কাছে যাব না। ভালো, ক্যান্টিনে চলো। জি চলেন। মনি আগে আগে হাঁটলো আর রকি পিছনে হাঁটলো। আর তারা ক্যান্টিনে এসে বসলো। আগে থেকে মনি বান্ধবীরা সবাই ছিল। তুমি কে? এ কেমন প্রশ্ন ম্যাডাম? যা বলছি তার উত্তর দাও। আমার নাম রকি, পেশা ড্রাইভারি করা। এটা বাদেও তোমার আরেকটা রূপ আছে। কি? তুমি একটা গাধা, এইটুকুতেই ঘাবড়ে যাচ্ছ? এটা বলে মনি আর তার বান্ধবীরা হাসতে লাগলো। সে কোন হাসি। আর রকি তাদের দিকে তাকিয়ে আছে। সে যেন মৃত্যু থেকে বাঁচলো এমন অবস্থা। তারা হাসতে হাসতে শেষ। এবার রিমা বলল, রকি, তোমার অঙ্ক তো একদম কারেক্ট। তাই নাকি? তুমি এই অঙ্ক কোথায় শিখেছো? না মানে আমি তো জানতামই না, চেষ্টা করছি, আর হয়ে গেছে। না না, এটা যেমন তেমন অঙ্ক নয়। বললাম তো আমি জানি না। আচ্ছা, এসব বাদ দে। এবার শর্ত অনুযায়ী রকি মনির কাছে যা চাইবে মনিকে তাই দিতে হবে। বলো কি চাই তোমার? তোমাকে? মানে? না মানে যদি বলি তোমাকে চাই, তাহলে কি তুমি দিতে রাজি হবে? হবে না। আর তাই এমন বাজি না ধরাই ভালো। ইস, মনির জায়গায় যদি আমি থাকতাম। তুই চুপ কর। না, এই বাজি হবে না। রকি, তুমি অন্য কিছু চাও। আমার কিচ্ছু চাই না, বাদ দাও। কিছু একটা তো চাইতেই হবে। রকি এবার মনির মুখের দিকে তাকালো। মনিও রকির চোখের দিকে তাকিয়ে আছে। মনি যেন রকির মনের ভাষা বুঝতে পারছে। আমার কিচ্ছু চাই না, বাদ দাও। আমায় একটা চকলেট দাও, তাহলেই হবে। আচ্ছা, রাস্তায় যেয়ে শুধু আসলে দিবনি। মনি, শুধু চকলেটই কিন্তু দিবি? আমার যা ইচ্ছে তাই দিব, তোর কি? হুম, ভালো হবে না কিন্তু। তুই যা তো, মাথা। আমি এখন বাসায় যাব। চলো রকি। ওকে ম্যাডাম। মনি রকিকে নিয়ে সেখান থেকে চলে এলো। মনির সামনে বসতে চাইলে সাহস হলো না, তাই সে পিছনেই বসে পড়লো। রকি গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হলো। মনি রকির দিকে তাকিয়ে আছে। কেন জানি রকির দিকে তাকাতে ওর ভালোই লাগছে। মনের মধ্যে থেকে মনির রকির প্রতি একটু দুর্বল হয়ে পড়ছে, কিন্তু সেটা মুখে প্রকাশ করলো না, মনের মধ্যেই রেখে দিল। রকি, ম্যাডাম। জি ম্যাডাম। তোমার কি কোনো জিএফ আছে? জি না ম্যাডাম, আমার মতো ড্রাইভারকে কে পছন্দ করবে বলেন তো? খুব ভালো, যার কপালে তুমি আছো সে তোমায় অবশ্যই পছন্দ করবে। কবে পাবো আল্লাহই ভালো জানে। খুব তাড়াতাড়ি পাবা। এইরকম কিছু টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলো। মনি গাড়ি থেকে নেমে চলে গেল। আর রকি গাড়িটা পার্কিং করে তারপর ভিতরে গেল। মনি সোজা তার রুমে চলে গেল। তারপর বাথরুমে গোসল করতে গেল। গোসল করে বেরিয়ে আসলো। এইদিকে রকিও গোসল করলো। একটু পরে সবাই মিলে খেতে বসলো। রকি
মন দিয়ে খাচ্ছে আর মনি একটু পর পর রকির দিকে তাকাচ্ছে। বিষয়টা রকি একটু আন্দাজ করলো কিন্তু কিছুই বললো না। এরপর খাওয়া দাওয়া করে যে যার রুমে গেল একটু বিশ্রাম নিতে। বিকাল পর্যন্ত বিশ্রাম নিল। তখন রকি রুমে শুয়ে থেকে মোবাইল গেম খেলতেছিল। মনি ওর রুম থেকে চুপি চুপি বের হয়ে আসলো, এসে রকির রুমের পাশে দাঁড়িয়ে পড়লো। উকি মেরে দেখে রকি গেম খেলতেছে। মনি ভাবছে ভিতরে যাবে কিনা। ভাবতে ভাবতে হঠাৎ মনি ভিতরে চলে গেল। রকি মনিকে দেখে বেশ চমকে গেছে, তাড়াহুড়ো করে উঠে পড়ল। ম্যাডাম আপনি? না মানে আমি একটু বেরোবো। তো ফোন করলেই পারতেন। এখান থেকে এখানে কি আবার ফোন করতে হয়? আচ্ছা চলেন ম্যাডাম। তারপর রকি রুম থেকে বেরিয়ে সোজা গাড়িটির কাছে চলে আসলো। মনি দাঁড়িয়ে রইল। রকি গাড়ি ঘোরালো, তারপর মনি যেয়ে সামনে বসলো রকির পাশের সিটটায়। এটা দেখে রকি একটু চমকে গেল। হঠাৎ ম্যাডামের সামনে কেন বসলো? প্রশ্ন ভরা মুখ নিয়ে মনির দিকে তাকিয়ে রইল। ওভাবে কি দেখছো? না মানে ম্যাডাম আপনি তো এখানে বসেন না। হ্যাঁ, বসি না, এখন থেকেই বসবো। ও কেন, তোমার কি কোনো সমস্যা? না মানে রিমা এখানে বসতে পারবে না বলে? আরে ম্যাডাম কি যে বলেন না। একদম না। হ্যাঁ। জি ম্যাডাম। আরে এই, আমাকে দেখে তোমার কোন জন্মের ম্যাডাম মনে হয়? হুম হুম। কেন? তো এমন ম্যাডাম ম্যাডাম করছো কেন? ম্যাডাম শুনলে কেমন যেন বুড়ি বুড়ি মনে হয়। মেনি মন খারাপ করে কথাটা বলল। আর এটা শুনে রকি সেই হাসি পেল। মনির ভয়ে জোরে জোরে হাসতে পারল না। কেউ কোনো রকম বাড়ি চাপা দিয়ে আটকে রাখলো। কি হলো, অমন করছো কেন? না ম্যাডাম কিছু না। আবার ম্যাডাম? আজ থেকে আমার নাম ধরে ডাকবা আর তুমি করে বলবা, ওকে? কিন্তু ম্যাডাম। এই শোনো রকি, বাবা কিন্তু আমার বন্ধু হওয়ার দায়িত্বও তোমায় দিছে। আর রিমার সাথে তো ভালোই তুমি তুমি করে কথা বলো, আর আমার সাথে কেন নয় শুনি? হুম হুম। কিন্তু আমি কিন্তু বাবাকে বলে দিব। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনার সরি। তোমার নামটা আমার খুব প্রিয়। তাই নাকি? হ্যাঁ, ট্রেনে আমার এক বান্ধবী ছিল, তার নাম মনিরা। আমি তাকে মনি বলে ডাকতাম। শুধুই কি বান্ধবী নাকি অন্য কিছু? আরে না, শুধুই বান্ধবী। খুব ভালো। এভাবে কথা বলতে বলতে বাসার সামনে এসে রকি গাড়ি থামালো। মনি মনে মনে খুব বিরক্ত হলো। রিমাকে দেখলে তার রাগ ওঠে। খুব বিরক্তকর ভাব নিয়ে উঠে বসলো। রকি বসে দেওয়ায় রিমা বেরিয়ে আসলো আর গাড়ির কাছে এসে দেখে তার জায়গা মনি দখল করে নিছে। এটা দেখে রিমা খুব অবাক হলো, কারণ সে রকির কাছে বসতে চায়। এই জন্য মনিকে বলল, মনি, তুই একটু পিছনে যাবি? পারবো না। বোন আমার, যা না। যেতে চাইলে উঠে বসো, নয়তো রকি চলো। আরে আরে, উঠছি। ধ্যাত। রিমা অবশেষে পিছনে গিয়ে বসলো। এবার রকি গাড়ি টানতে লাগলো। রিমা বলল, রকি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। রকি, তুই কথা বলবি নাকি গাড়ি চালাবি? আচ্ছা সরি। এই মনি, এই, তুই আমাদের দুজনকে একসঙ্গে দেখলেই এত জেলাস কেন রে? হুম হুম। আমি কেন জ্বলবো? তাহলে কি করিস? রকি আমায় পছন্দ করে আর আমিও রকিকেই পছন্দ করি, তাই দুজনেই মনের কথাগুলো শেয়ার করি। এই শোন, মনির কথা শেয়ার করার মতো অনেক জায়গা আছে। কথা না বলে ওকে গাড়ি চালাতে দে। রিমা মুখ ভেঙচি দিয়ে বাইরে তাকালো আর দেখতে পেলো কারা যেন মারামারি করতেছে। রকি, রকি, থামো তো। দেখো লোকটাকে ওরা কত মারছে। রকি গাড়ি থেকে তাকিয়ে দেখে একটা লোককে তিনজন মিলে মারতাছে। রকি গাড়ি থামালো। রকি, যেও না, বিপদ হবে, বাসায় চলো। রকি কোনো কথা না শুনে গাড়ি থেকে নেমে ওদের ডেকে নিয়ে আসলো আর একজনের কলার ধরে নাক বরাবর এক খুশি দিল। লোকটা একটু দূরে গিয়ে পড়লো আর যাকে মারছিল সে এসে রকির পিছনে দাঁড়ালো। ওদের মধ্যে একজন বলল, এই জানিস আমরা টনির লোক। রকি বুঝে গেল এরা টনির লোক, তাই আচ্ছা মতো ধুলাই করলো রাস্তার পাশে বলে তাড়াতাড়ি পুলিশ চলে আসলো। পুলিশকে আসা দেখে মনি গাড়ি থেকে নেমে রকির কাছে গেল আর রকি পুলিশকে দেখে তো খুব অবাক হলো। আর সেমভাবে অবাক হলো পুলিশটা, ওই যে হোটেলে জলিল খুনের ইনকোয়ারি করতে আসছিল ওই পুলিশটা। আরে রকি, তুমি এখানে? আরে স্যার আপনি? আমার ডিউটি। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ দেখলাম এই লোকটাকে এরা মারছিল।
খুব ভালো করেছো। আর আমরা তোমার বন্ধুকে বাঁচাতে পারলাম না। আমিও পারলাম না। আমিও একই হোটেলে ছিলাম, ওকে পাহারা দিয়ে, কিন্তু হঠাৎ এমন হয়ে গেল। আর তোমার বাকি বন্ধুরা কি করে? ওরাও একটা সাধারণ কাজ করে, কিন্তু ওরা টনি ভাইয়ের সাথে কাজ করে। তাহলে কিচ্ছু করতে পারবে না। টনি ভাই খুব নামকরা মানুষ। ও, ভালো। বন্ধু? কে কার বন্ধু? ম্যাডাম, আপনি চলেন। রকি মনিকে নিয়ে চলে এলো। মনির অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলো, কিন্তু রকি একটার উত্তর দিল না। সারা বিকাল তারা ঘুরল। মনির রকির সাথে সাথছেই না। আহার রিমাকে তো রকির আশেপাশে আসতেই দিচ্ছে না, গার্ডদের মতো ঘিরে আসে। মনির মনে হাজারো প্রশ্ন জাগতে লাগলো। রকিকে, রকির আসল পরিচয়কে, আর রকি এখানে কেন আসছে? মনির মাথায় এমন প্রশ্ন জাগলো, কিন্তু সে রকিকে কিছুই বলল না। সন্ধ্যা হওয়ার পর বাসায় গেল। মনিকে বাসায় রেখে গাড়ির চাবি মামুন সাহেবকে দিয়ে রকি বেরিয়ে আসলো। আবার আগের মতো মোবাইলের ঠিকানা দেখে সেখানে চলে গেল। আজকেও একটা বিশাল হোটেলে, সেখানে একটা রুম বুকিং করলো আর রুমে গিয়ে বিশ্রাম করতে লাগলো। এইদিকে মনি রুমে বসে রকির কথা ভাবছে। রকিকে যেন মনের মধ্যে বসিয়ে নিয়েছে, কিন্তু মনি নিজেকে বাধা দিল। রকির আসল পরিচয় না জেনে তাকে নিয়ে স্বপ্ন দেখা ঠিক না। মামুন সাহেব বাসায় আসার পর মনি তার কাছে আসলো। মামুন সাহেব ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসে থেকে খবর দেখছিল। এমন সময় মনি এসে তার বাবা মামুন সাহেবের পাশে বসলো। কি রে, কিছু বলবি? বলতে তো চাই অনেক। হ্যাঁ বল। বাবা, রকি কে? ওর আসল পরিচয় কি? হঠাৎ এমন প্রশ্ন? বলো বাবা, আমার জানতে হবে। ওর বাবা মা, দাদা, দিদা আসে পরিবারে। আর তার যোগ্যতা কি? ক্লাস 5-এ 3বার পরীক্ষা দিয়েছে আর 3বারই ফেল, সেই জন্য পড়াশোনা বাদ। এই শহরে কি ওর কেউ আছে? না, এ শহরে সে নতুন, কিছু চিনে না। ও, মনি তার বাবার কথা শুনে পুরো অবাক। এটা কি করে হতে পারে? কেমনি সম্ভব? মনি তাড়াহুড়ো করে তার বাবার কাছে চলে আসলো আর হেডলাইন নাম্বারে ফোন দিল। তারপর পুলিশের সাথে কানেক্ট হওয়ার পর জানতে চাইলো কোন থানায়। সে কোন থানায় থাকে। এরপর মনি তাকে বলল, আচ্ছা, আপনি কি রকি নামের কাউকে চেনেন? হ্যাঁ, চিনি তো। আজকে বিকালে দেখা হয়েছিল। হ্যাঁ, ছেলেটা খুব একা হয়ে গেছে। কেন? তার 4 বন্ধু, তার মধ্যে 2জন মরে গেছে। এই জন্য সে অনেক ভেঙে পড়েছে। তাদের বন্ধুত্ব কত দিনের? ও তো আমায় বলেছে ছোটবেলা থেকেই ওরা বন্ধু। ও, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। জি। মনি ফোন কেটে দিল। এবার তো মনি নিশ্চিত রকি কোনো মতলব নিয়ে এখানে আসছে, কিন্তু কি সেটা মনিকে বের করতেই হবে। রকি কে, আর কেন আমাদের কাছে আসছে? যদি আমাদের মারতে চাইতো তাহলে তো এতদিন মেরেই দিত। টনির হাত থেকে আমাদের বাঁচাতো না। কি চাই রকির? আর হোটেলে থাকাও কি তার কোনো মতলব আছে? আমার সব কিছু জানতে হবে, সব কিছু। মনি বসে বসে চিন্তা করছিল। মনি এক মস্ত বড় চিন্তায় পড়ে যায়। যে করেই হোক রকির গোপন রহস্য বের করবে, কিন্তু কি করে করবে এটা নিয়ে তার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমন সময় মামুন চৌধুরী মনির রুমে নক দিল। দরজা খোলা থাকায় চলে এলো। মনি মনে মনে ভাবলো তার বাবাকে এইসব কিছু বলবে না, তাই একদম সাধারণ হয়ে গেল। কি রে মা, কি হয়েছে তোর? কই বাবা, আমার আবার কি হবে? তাহলে এখন হঠাৎ করে চলে এলি কেন? আসলে বাবা, আমি ফোনে গান চালু করে নিচে চলে গিয়েছিলাম, মনে হতে দৌড়ে চলে আসি। ও, তা কি করেছিস বসে থেকে? কই কিছু না তো, এমনি বসে আছি। ও, তা রকিকে তোর কেমন লেগেছে? রকি? রকি আমার মাথার ওপর বসে আছে। কি বলছিস এসব? কই কই, আসলে বলেছিলাম রকি খুব ভালো ছেলে। ওর মতো ছেলে ওর মতোই ছেলেই হয় না? আমি বলছিলাম না আস্তে আস্তে রকিকে তোর খুব ভালো লাগবে। হুম। আচ্ছা, অনেক রাত হলো, নিচে আয়, খেয়ে নে। তুমি যাও, আমি আসছি। দেরি করিস না। ওকে। মামুন চৌধুরী একটা মুচকি হাসি দিয়ে মনির রুমে চলে গেল। বাবা, রকিকে তো আমি ছাড়বো না। ও আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলা করছে।
মনি রকি 14 গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলো, একদম শেষ পর্যন্ত ঠেকিয়ে দিল। তারপর নিচে খেতে আসলো, এসে দেখে তার বাবা আর তার মা দুজনে মনির জন্য অপেক্ষা করছে। মনি এসে তাদের সাথে যোগ দিল আর খাওয়া দাওয়া শুরু করলো। তিনজন মিলে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমাতে চলে গেল। এইদিকে রকি হোটেলে তার কাজটি সম্পূর্ণ করলো আর বাকি রাতটা ওখানেই কাটালো। পরের দিন সকালে রকি ওখান থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা নিয়ে মনির বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। একটা ট্যাক্সিতে করে মনির বাসায় চলে আসলো। কলিং বেল বাজাতেই মনি এসে দরজা খুলে দিল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। আসেন আসেন। কি ব্যাপার ম্যাডাম, আজ হঠাৎ এমন আচরণ? এমনিতেই আসো। রকি মনির পেছনে পেছনে গেল। ভিতরে এসে দেখে মামুন সাহেব আর নাজমা বিবি নাস্তার টেবিলে বসে আছে। রকিকে দেখেই বলল, আরে রকি, এসো এসো, তোমার জন্যই আমরা ওয়েট করছিলাম। তাই নাকি? হ্যাঁ বাবা, তোমার আঙ্কেল তো তোমায় ছাড়া খাবেই না। ও নাও বসো তো তাড়াতাড়ি। জি আঙ্কেল। ম্যাডাম বসে। মনি এসে বসলো, তারপর খাওয়া শুরু করলো। মনি বারবার রকির দিকে তাকাচ্ছে। মনি রকির দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না। ওইদিকে হোটেলের মানুষের সমাগম বেড়ে গেল। আজকে আবার একজন খুন হয়েছে, সেটাও টনির লোক। পুলিশ চলে আসলো, সবাইকে দূরে সরিয়ে দিয়ে রুমটা লাল ফিতা দিয়ে ঘিরে দিল। একের পর এক খুন হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। এতে পুলিশের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস উড়ে যাচ্ছে। আর টনি তো রেগে রেগে আগুন হচ্ছে। টনির দুহাত ছিল জলিল আর খলিল। হঠাৎ তাদের এমন খুন হওয়া যাওয়ায় সে রেগে গেল, বলতে গেলে ভয় পেল বটে। চারিদিকে তার লোকজন ছড়িয়ে দিল। এইদিকে উপর থেকে পুলিশের উপর খুব চাপ এলো। পরপর 3 রাতে 3টা খুন হলো, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া গেল না। পুলিশ তাদের কাজ মন দিয়ে করতে লাগলো। সেই রাতে হোটেল যারা যারা ছিল তাদের সবার লিস্ট দেখতে লাগলো। হঠাৎ সেই লিস্টের মধ্যে রকিকে দেখলো, আর রকিকে দেখে পুলিশ চমকে গেল। গতদিন রাতে যেখানে সেখানে খুন হয়েছিল তাদের সব হোটেলের খাতায় চেক করলো, আর সবগুলোতে রকিকে পেল। পুলিশের মনে সন্দেহ জাগলো, কিন্তু সে তো বলেছে এরা তার বন্ধু, নিজের বন্ধুকে কেন খুন করবে? এটা ভেবে পুলিশ রকির উপর থেকে সন্দেহের নজর উঠিয়ে নিল আর আসল খুনিকে খোঁজার চেষ্টা করতে লাগলো। একদিন বিকালে রকিকে ডাকলো পুলিশ অফিসার। রকিও রাজি হলো, বলল দেরি হবে। এরপর সোজা মনির বাসায় চলে আসলো। এসে দেখে মনি বসে টিভি দেখতেছে। ম্যাডাম আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ, যাবার জন্যই তো বসে আছি। একটু তাড়াতাড়ি আসেন প্লিজ ম্যাডাম, আমায় একটু এক জায়গায় যেতে হবে। ওকে, তুমি বসো, আমি আসছি। রকি ওখানে দাঁড়িয়ে রইল আর মনি ভিতরে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে এলো। তারপর বলল, রকি, এবার চলো। জি ম্যাডাম। রকি গাড়ির গেট খুলে দিল। মনি গিয়ে বসলো। তারপর রকি গাড়ি স্টার্ট দিল। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পুলিশ স্টেশনে চলে আসলো। মনিকে গাড়িতে বসিয়ে রেখে গাড়ি লক করে রকি ভিতরে চলে আসলো। হাই স্যার। হ্যালো মিস্টার রকি, বসো। স্যার বাইরে আমার ম্যাডাম বসে আছে, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা রকি, এটা বলো, তুমি ওই দিন রাতে আলাদা আলাদা হোটেলে কেন থেকেছো? স্যার জলিল মরার পর আমার খুব ভয় হয়, তাই খলিলের কাছে যাই। অনেক রাত পর্যন্ত গল্প করি, তারপর সবাই মিলে ঘুমাতে যাই। আর তারপর রকি, রকি, আমি বুঝতে পারছি তোমার কষ্টের কথা, কিন্তু কিছু করার নেই। স্যার আমার ভয় করছে, এবার মনে হয় আমি টার্গেট। ভয় পেও না, আর কিচ্ছু করতে পারবে না। জি স্যার। এবার তুমি যেতে পারো। ধন্যবাদ স্যার। রকি পুলিশকে বিদায় দিয়ে বাইরে গাড়িতে চলে গেল, কিন্তু পুলিশের মন থেকে যেন সন্দেহটা যাচ্ছেই না। কিছু একটা ঝামেলা মনে হচ্ছে। রকি গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। রকি, কোথায় গিয়েছিলে? ম্যাডাম আমার একটা কাজ ছিল, তাই। পুলিশ স্টেশনে কি কাজ? পুলিশ অফিসার আমার চেনা পরিচিত, তাই দেখা করলাম। ও, আজকে কোথায় যাবেন ম্যাডাম? আজকে একটু নতুন জায়গায় যাব। তুমি আর আমি। কেন? এমনি। রকি আর কিছু না বলে মনির কথা মতো যেতে লাগলো। যেতে যেতে হঠাৎ এক বিশাল জঙ্গল এসে থামলো। এখানে কি করবেন ম্যাডাম? নামো। রকি মনির কথায় নামলো, তারপর একটু হাঁটতে লাগলো।
কিছু দূর আসতেই হঠাৎ মনির রকির মাথায় পিস্তল ধরল। একদম নড়বি না। আরে ম্যাডাম, কি করছেন? বল তুই কে? আরে ম্যাডাম, আমি রকি, আপনার ড্রাইভার। না, এছাড়াও তোর আরও একটা পরিচয় আছে। বল সেটা কি, আর কেন আমার কাছে আসছিস? আমার কথাটা শোনেন ম্যাডাম। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আমার কথাটা শোনেন ম্যাডাম। একদম চালাকি করবি না, সত্যি করে বল তুই কে? না, সময় হলে ঠিক জানতে পারবে। আমার এখনই জানতে হবে। এটা সম্ভব না। এটা বলে রকি মনির হাত ধরে ঘোরান দিয়ে পিস্তলটা কেড়ে নিল আর উল্টো মনির মাথায় ধরল। দেখুন ম্যাডাম, আমি কে এটা পরে জানতে পারবেন, এখন এটা জানতে পারবেন না। আর একটা কথা, আমি আপনাদের বাঁচাতেই এখানে আসছি, তাই কোনো ভয়ের কারণ নেই। আমায় জানতে হবে? উফ, কতবার বলবো? আর একবার যদি এক কথা মুখে আনছিস, তো এই পিস্তলের সব কয়টা গুলি ভিতরে দিয়ে দিব। আচ্ছা দে দেখি। চুপ। আমি জানি তুই পারবি না, আর আমায় বললে সমস্যা কি? দেখুন ম্যাডাম, পাগলামি করবেন না, আমায় আমার কাজ করতে দিন। একদিন ঠিক জানতে পারবেন আমি কে। আজকেই জানতে হবে। সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি এখন পারবো না। প্লিজ আমায় বিশ্বাস করো। না, আজকেই জানতে হবে। প্লিজ ম্যাডাম, এসব বাদ দেন, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলেন। আমি না জেনে কোথাও যাব না। আপনি এখন জানতে পারবেন না। আর বিশ্বাস করুন, আপনার পরিবারের কোনো ক্ষতি আমি করতে আসিনি। তাহলে কেন এসেছো? আমার কিছু কাজ আছে, আর সেটা শেষ হলেই আমি চলে যাব। তো কাজটা কি? আপনার এসব শোনার অধিকার নেই। আমি শুধু আপনার ড্রাইভার। আমার পার্সোনাল বিষয় আপনার সাথে শেয়ার করতে আমি বাধ্য নই। তাই তো, তাই তো। আমি তোমার কে যে এত উত্তর দিবে? আমি খুব খারাপ, খুব। যাকে তাকে আপন ভাবি আর নিজের মতো করার চেষ্টা করি। এবার চলেন প্লিজ, আমার ডিউটি শেষের দিকে। মনি সোজা এসে গাড়ির পিছনে বসে পড়ল, যেমনটা সে আগেই বসতো। মনির এমন আচরণ দেখে রকি একটু খারাপ লাগলো, কিন্তু কিছুই করেনি। রকি আর কিছু না ভেবে গাড়িতে উঠে স্টার্ট দিল আর বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে বাসার সামনে এসে রকি গাড়ি দাঁড় করালো। রাস্তায় আসার মধ্যে কেউ কোনো ধরনের কথা বলেনি। মনি চুপ হয়ে বসে আছে, আর রকিও কিছু বলেনি। মনি গাড়ি থেকে নেমে টাং টাং করে ভিতরে চলে গেল, আর রকি গাড়ি পার্কিং করে সেও ভিতরে গেল। দরজায় যেতেই মনি বলল, স্টপ। জি ম্যাডাম। ইংরেজি বুঝিস না নাকি? ও সরি, তুই তো বুঝিস, কারণ তুই তো আর ড্রাইভার নোস, মুখোশ পরা এক। থাক। মা, এসব কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ও একটা বাটপার, চরিত্রহীন লম্পট। আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলা করেছে, নিজের স্বার্থে আমাদের ব্যবহার করেছে। মানে? নিজের কাজ হাসিল করার জন্য আমাদের ব্যবহার করেছে। বিশ্বাসঘাতক। রকি, মনি এসব কি বলছে? ও কি বলবে? এই হাঁ করে কি দেখছিস? এক্ষুনি এই বাসা থেকে চলে যা, আর কখনো আসবি না। মা, এসব করিস না, কি হয়েছে বলবি তো? বাবা তুমি চুপ থাকো। মিথ্যা অভিনয় করে তোমায় ভোলাতে পারে, কিন্তু আমায় না। কি করিস রকি? আমার মাথায় পিস্তল ধরেছে। বলিস কি? হ্যাঁ। রকি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। মনি রকিকে অনেক করে বকা দিল। মনির কথা মতো রকি গাড়ির চাবিটা মামুন সাহেবের হাতে দিয়ে তার মুখে চোখের দিকে তাকালো। মামুন সাহেব কিছু বলতে চেয়েও আবার থেমে গেলেন। রকি এবার মনির সামনে এসে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সরি ম্যাডাম, আজ থেকে আপনার সামনে আর আসবো না। মনির মুখ ফিরিয়ে নিল। রকি আর দেরি না করে বাসা থেকে বেরিয়ে পড়ল, আর মোবাইল ঠিকানা দেখে সে অনুযায়ী রওনা হলো।
এইদিকে মনি রকির পিছু করলো। রকি কি কাজ করে বা কোথায় থাকে এটা দেখার জন্য রকির পিছু করলো। কিছুদূর যাওয়ার পর রকি এক বিশাল হোটেলে ঢুকে গেল। তার সাথে সাথে মনিও ঢুকে পড়লো। রকি একটা রুম বুকিং করে চাবি নিয়ে চলে গেল। রকির আজ শেষ অপারেশন, এরপর ডাইরেক্ট টনি টার্গেট। সেই জন্য কোনো রকম রিস্ক না নিয়ে কাজ শুরু করলো। রেজিস্ট্রেশন খাতায় দেখলো রফিক 103 নাম্বার রুমে আছে। রফিক হলো টনির হেড, মানে বুদ্ধিদাতা। রফিকের কথা মতো টনি কাজ করে। রকি সোজা 103 নাম্বার রুমে চলে আসলো। রফিক মেয়েদের নামে সিরিয়াল গণনা করছিল, কটা মেয়ে পাচার করবে। তা এমন সময় রকি ভিতরে চলে গেল। এরপর তার কাজ করে বেরিয়ে আসতে যাবে, এমন সময় সামনে এসে হাজির হলো মনি। মনিকে এই অসময় দেখে রকি ভয় পেয়ে গেল। মনি রকির দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে আছে। ছি রকি, ছি, তুমি মানুষও খুন করতে পারো? আমি তো ভেবেছিলাম শুধু মানুষের মনকে খুন করো, কিন্তু এখন তো তার উল্টা দেখছি। ম্যাডাম, আপনি এখানে? আমি দেখতে আসছিলাম তুমি এমন কি কাজ করো যার জন্য নিজের পরিচয়টাও গোপন করলে। আর এখানে না আসলে তো আমি জানতেই পারতাম না তুমি একজন খুনি। ম্যাডাম, আমার কথাটা শোনেন। বলো, এভাবে আর কতজনকে মেরেছিস? আমি তোদের উপযুক্ত শাস্তি দিয়েছি। শাস্তি তো এবার তোর হবে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। সরি ম্যাডাম। কি জন্য? এই জন্য। রকি পকেট থেকে রুমাল বের করে মনির নাকে ধরলো। আর তখনই মনি গলের রকির ওপরে পড়ে গেল। রকি মনিকে নিয়ে সোজা নিচে এসে গাড়িতে বসিয়ে দিল। এটা পুলিশ দেখে ফেলল। উপরতলা থেকে আওয়াজ আসলো, খুন হয়েছে। এবার পুলিশ উপরে চলে গেল। আর মনি যখন রকির পিছু করতে করতে একা আসছিল, তখন টনির লোকেরা মনির পিছু করে আর এখানে এসে পড়ে। এসে দেখতে পায় কে যেন মনিকে কিডন্যাপ করেছে। টনির লোকেরা ভাবলো মনিকে টনির হাতে না দিতে পারলে তারা মারা যাবে, তাই রকির দিকে ধেয়ে আসতে লাগলো। রকি পিছনে তাকে দেখে একটা গাড়ি আসছে, তার থেকে কয়েকজন মাথা বের করে তার দিকে ধেয়ে আসছে। রকি বুঝে গেল এগুলো টনির লোক। রকি গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। আস্তে আস্তে তারা কাছাকাছি এসে পড়েছে। ওরা 4টা গাড়ি ভর্তি আছে। রকি ঠেকাতে গেলেও পারবে না, তাই গার্ডদের ফোন দেওয়ার জন্য পকেটে হাত দিল। পকেটে হাত দিতেই তো তার মাথা ঘুরে গেল, কারণ মোবাইল বাসায় রেখে আসছে। এবার কি হবে? মনির মোবাইল লক মারা আছে, আর ও তো এখন অজ্ঞান অবস্থায়। যা করার তাকেই করতে হবে। এইদিকে টনির লোকেরা অস্ত্রশস্ত্র নিয়েই আসছে। রকির ডান পাশে একটা গাড়ি আর বাম পাশে একটা গাড়ি। একটু এদিক ওদিক হলেই তারা সবাই শেষ। গাড়ি ঘুরান দিতেই ডান পাশের গাড়িটার সাথে জোরে ধাক্কা খেলো। এবার ডান দিকে ঘুরান দিতেই ডান পাশের গাড়ির সাথে ধাক্কা খেলো। গাড়ির ধাক্কা খেয়ে মনি বাস্তবে ফিরে আসলো। চোখ খুলতেই এমন অবস্থা দেখে মনি খুব ঘাবড়ে গেল। খুব জোরে চিৎকার করে রকি রাস্তার বদলে অন্য রাস্তা দিয়ে চলে গেল। আর টনির লোকেরা ভুল করে সোজা হয়ে চলে গেল। ম্যাডাম, কি করছেন? এসব কি হচ্ছে? আর আমায় নিয়ে তুই কোথায় যাচ্ছিস? চুপ করে বসে থাকেন। আগে বল, তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? সেটা জানি না। আমি তোর কথা ফাঁস করে দিচ্ছি? আবার খুন করতে দেখে নিয়েছি বলে কি আমায় মারতে চাস? আমি কোনো খুনি নই। আমি নিজের চোখে দেখেছি, আর এখন আমাকেও খুন করতে নিয়ে যাচ্ছিস? না, চুপ করে বসে থাকেন। কে আছো? বাঁচাও, বাঁচাও আমায়। এই খুনি আমায় খুন করতে চাইছে। প্লিজ কেউ বাঁচাও। এই চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। রকির এমন ধমক শুনে মনি একদম ভেজা বিড়াল হয়ে গেল, চোখ দুটো ছোট ছোট হয়ে গেল। ঠিক তখন এই পিছনে আবার টনির লোকেরা চলে আসলো। তাদের গাড়ি একদম পুলিশের গাড়ির মতো, তাই এটা দেখে মনি ভাবলো হয়তো এরা পুলিশ। এই তো পুলিশ এসে গেছে, এখন আমায় ওরা বাঁচিয়ে নিবে। ওরা পুলিশ নয়, ওরা টনির লোক। মিথ্যে কথা বলে আমায় মারতে চাস? একবার ভালো করে তাকিয়ে দেখেন। বাইরে তাকাই আর তুই আমায় ধাক্কা দিয়ে ফেলে দে। তাহলে চুপচাপ বসে থাকে। রকির কথা মতো মনি এবার বাইরে তাকিয়ে দেখে সত্যি সত্যি ওরা টনির লোক। গাড়ির ভিতর থেকে চাকু সেবা বাইর করে নাচাচ্ছে। কি? কিন্তু ওরা কি চায়? আপনাকে।
ওকে, তাহলে আমায় মারাচ্ছে ওদের হাতে তুলে দে। আমার প্রতি বিশ্বাস না থাকলে নামতে পারেন। এতদিন যখন আপনাকে রক্ষা করতে পেরেছি, তাহলে এখনও পারবো। মনি আর কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে রকির হাত শক্ত করে জড়িয়ে ধরল। রকি কিছু না বলে মুচকি হাসি দিল। আর এদিকে টনির লোকটা থাকি দিয়ে আসে। এবার অস্ত্র বের করে গাড়ির গ্লাস ভেঙে দিল। রকি এবার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। হঠাৎ দুপাশ থেকে আরও 2টা গাড়ি সোজা রকির গাড়ির বরাবর আসছিল। রকি গাড়ির গিয়ার ঠেকিয়ে দিয়ে টান দিল। একটু আগাপিছা হয়ে গাড়ি দুটা একসঙ্গে ধাক্কা লেগে বাস্ট হয়ে গেল। আর বাকি রইল 2টা। রকি একইভাবে চেষ্টা করে বাকি 2টাকে শেষ করলো। এবার গাড়ির স্পিড আস্তে আস্তে কমিয়ে আনলো। রাস্তার মধ্যে হঠাৎ গাড়ি থেকে গেল। কি হলো, এখানে কেন থামলি? ম্যাডাম, আমি থামাইনি, ও থেমে গেছে। কেন? ওর আবার কি হলো? খিদে লাগছে। যা, তাড়াতাড়ি ঠিক কর আর আমায় বাসায় রেখে আয়। জি। রকি গাড়ি থেকে নেমে পড়লো, সাথে মনিও নামলো। রকি এসে দেখে গাড়ির 12টা বেজে গেছে। অনেক ক্ষতি হয়েছে গাড়ির। ম্যাডাম, আজ এটা ঠিক করা ইম্পসিবল। তাহলে বাসায় কেমনে যাব? যাওয়া হবে না। হবে না, আমি বাসায় যাবো। আমায় কেন কিডন্যাপ করলি? আরে ম্যাডাম, ছোট বাচ্চার মতো কান্না করেন কেন? এখান থেকে আপনার বাসা প্রায় 200 কিলোমিটার। আমি জানি না, আমি বাসায় যাব, আমায় নিয়ে চলো। আচ্ছা, আপনার একটা গাড়ি ঠিক করে দিচ্ছি, চলে যান। আর তুমি? আমি এখানেই থেকে যাব। কালকে গাড়ি নিয়ে বাসায় চলে যাব। আমায় যে পাঠিয়ে দিচ্ছ, রাস্তায় যদি আমার 12টা বাজিয়ে দেয় তো? আপনি তো বাসায় যাওয়ার জন্য কান্না করতেছেন। এটা গ্রাম মনে হচ্ছে। হ্যাঁ, গ্রামে থাকার আমার খুব শখ। কিন্তু ম্যাডাম, তার আগে আপনার বাবাকে জানান। আমার ফোন অফ হয়ে গেছে। তো নাচেন। আমি চললাম। কি সুন্দর জ্যোৎস্না ভরা রাত, মাটির রাস্তা। আরে কই যান? গ্রামে কিন্তু শিয়াল কুকুর বেশি থাকে। এ ধুর, আর যাবই না। মনি ফিরে এসে রকির পাশে দাঁড়ালো। রকি আশেপাশে খুঁজলো কোনো বাড়িঘর আছে কিনা। সামনে দেখলো একটা বাড়ি থেকে আলো বের হচ্ছে। তারা ওখানেই চলে গেল। ম্যাডাম, একজন পুরুষের সাথে রাত পার করতে আপনার ভয় করে না? যাকে বিশ্বাস করা যায় তার সাথে এক রাত কেন, সারা জীবনও কাটানো যায়। সিনেমার ডায়লগ বাদ দেন আর সামনে হাঁটেন। আর তাছাড়া তুই তো আমায় মেরেই ফেলবি। আর একবার মারার কথা বললে কিন্তু সত্যি সত্যি মেরে দিব। রকি ধমকে মনি চুপ হয়ে গেল। হঠাৎ সামনে জনাকি পোকা আসায় মনির মনে আনন্দ শেষ রইল না। মনি মনের আনন্দে নাচতে নাচতে দৌড় দিল আর রকি তার পিছনে পিছনে দৌড় দিল। উপায় নেই, মনির সাথে সাথেই থাকতে হবে। মনি শহর থেকে গ্রামে আসছে, তার যেন মনে হচ্ছে জেল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। খুব আনন্দ হচ্ছে তার। মনির আনন্দে রকির 12টা বাজছে। মনি ছোট্ট বাচ্চার মতো আচরণ করছে আর রকি তাকে সামাল দিচ্ছে। মনিকে কিডন্যাপ করে রকির এখন 12টা বাজছে। অবশ্যই তারা সেই বাড়িটার এসে পড়েছে। ঠেলা দিতেই দরজা খুলে গেল। রকি ভিতরে গেল। এক বাচ্চা মেয়ে সামনে পিস্তল ধরল। রকি হাত উপর করলো, পিচিটা হেসে দিল আর বলল, এটা খেলনা পিস্তল। রকি তার কাছে গিয়ে তার গাল টেনে দিল। তখন ভিতর থেকে একটা লোক আসলো। তার নাম ছিল ইন্সপেক্টর রাজু, এই থানারই পুলিশ। রকির কাছে এসে বলল, আরে রকি স্যার, আপনি? আমায় কি আপনি চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি আপনার। আমরা দেখছি। মানে? ওহ, তার মানে আপনিও রকির সাথে যুক্ত? আরে না ম্যাডাম, উনি আমার থেকে ওপরে। মানে আপনি ছোট ছোট খুন করেন? ম্যাডাম, এসব কি বলছেন? ঠিকই তো বলছি। জানেন উনি কে? উনি হলো এই থানার পুলিশ অফিসার। কি? হ্যাঁ। স্যার, আপনি তো এখনো সিক্রেট মিশনে আছেন। হ্যাঁ, আজকেও একটা খুন করেছে। স্যার, উনি কে? ওর নাম মনি। আমি ওর খুন করতে দেখে ফেলেছি বলে আমায় কিডন্যাপ করেছে। কি বলছেন? ও কেন কিডন্যাপ করবে? ম্যাডাম, আপনি আমার সাথে আসেন। রাজু স্যার, আসলে এ আমার এক বন্ধু। এসব থাক এখন। ওকে। রকি, ও থামবে কেন?
আপনাকে পরে সব বলবো। এখন একটু চুপ করে বসেন। আগে বলো, এসব কি সিক্রেট মিশন মানে কি? দেখুন ম্যাডাম, এসব শোনার অনেক টাইম আছে। আপনি ফ্রেশ হয়ে নিন। আগে আমায় সব বলো, তুমি কেন এখানে আসছো? এটা আমার একটা মিশন। প্লিজ এসব বাদ দাও। কেউ শুনলে ঝামেলা হবে। দেখুন, আপনি এত উত্তেজিত হবেন না। রকি আপনায় সব বলবে। না, আমি এখনই সব শুনবো। প্লিজ ম্যাডাম, চুপ করেন। প্লিজ প্লিজ। ওকে। যান, ফ্রেশ হয়ে নিন। রাজু মনিকে পানির ব্যবস্থা করে দিল। মনি হাত মুখ ধুয়ে নিল। শহরের মেয়ে গ্রামের পানিতে একটু হাত মুখ ধুতে অসুবিধাই হচ্ছিল, কিন্তু মনি সেটা কিছু মনেই করলো না। রকি বাইরে এসে দাঁড়িয়ে থেকে তারা দেখছিল। মনি রকিকে খুঁজে পেল না। স্যার, রকি কোথায়? ও তো মনে হয় বাইরে গেছে। এত রাতে বাইরে? হ্যাঁ। ও আচ্ছা। তারপর মনি বাইরে চলে এলো। জ্যোৎস্নার রাত খুব মায়াবী হয়, একদম মনের মতো হয়ে থাকে। কোনো আওয়াজ থাকে না, একদম নিরিবিলি প্রকৃতি হয়। এমন পরিবেশে একা বসে থাকতে সবারই ভালো লাগে। রকিরও তাই বসে আছে। হঠাৎ পিছন থেকে পায়ের আওয়াজ পেয়ে রকি পিছনে তাকালো। এখানে কি করছো? ওহ ম্যাডাম, আপনি? কেন? কেন, তুমি কাকে ভেবেছো? না, কাউকে না। আসেন, বসেন। হুম। আমি হলাম সিক্রেট আর্মি। কয়েক মাস পর আমি ব্যাচ পাবো। হঠাৎ শহরে এমন গুন্ডামাস্তান বেড়ে যায়, আর পুলিশ কিচ্ছু করতে পারে না। এই বিষয়টা কমান্ডারের কাছে নালিশ করে একজন সাধারণ মানুষ। তখন আমরা ভাবি, দেশ বাঁচিয়ে কী লাভ যদি দেশের ভিতরে এমন খারাপ থেকে যায়। সেজন্য কমান্ডার আমায় এই মিশনে পাঠায়। ও, কিন্তু আমাদের সাথে কি সম্পর্ক? আমাদের কাছে যে নালিশ করছিল সেটা আর কেউ না, সেটা তোমার বাবা। আর তার জন্য তোমাদের পরিবারকে রক্ষা করতে আমি তোমাদের পরিবারে ঢুকেছি। ও, কিন্তু মনি, বিশ্বাস করো, আমি কোনো খারাপ চাইনি তোমার পরিবারের। ওই জলিল আর খলিলকে তো খুন করেছে। আমি, ওরা দুজন টনির 2 হাত ছিল, তাই তার 2 হাতকে কেটে দিয়েছি। এবার সোজাসুজি টনিকে টার্গেট। কিন্তু রকি, টনির অনেক ক্ষমতা, ওর সাথে কি তুমি পারবা? যেদিন থেকে আর্মি হওয়ার স্বপ্ন দেখেছি সেদিন থেকে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছি। আমি জানি জয় তোমারই হবে, কারণ তুমি সঠিক পথে আছো। হুম। অনেক রাত হলো, চলো ঘুমাবে। আসতেছি, চলেন ম্যাডাম। হুম, চলো। তারপর মনি আর রকি ওখান থেকে উঠে ভিতরে চলে গেল। ভিতরে এসে খেতে বসলো। এত রাতে বেশি কিছু করতে পারলো না, শুধু তারা ডিম চপ করেছে। রাতে বেশি কিছু করা সম্ভব হলো না। আরে স্যার, এটাই তো অনেক 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 শুক্রিয়া। মনি ম্যাডাম, রান্না কেমন হয়েছে? হেব্বি হেব্বি সুন্দর। আজ প্রথম এমন খাবার খেলাম। কে রান্না করেছে স্যার? আমার স্ত্রী। খুব সুন্দর। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করলো। এরপর ঘুমিয়ে গেল। মাটির ঘর, মাটির বিছানা। মনির একটু সমস্যাই হচ্ছে, কিন্তু রকির সমস্যা হলো না, কারণ তার গ্রামে থেকে অভ্যেস আছে। রকি আরামে শুয়ে পড়লো, কিন্তু মনি পাশের রুমে ঘুমাতে পারছে না। মনি রাজুর স্ত্রীর কাছে ঘুমিয়েছে, আর রকি আর রাজু সেই পিচিদার সাথে ঘুমিয়েছে। মনির কিছুতেই ঘুম আসছে না। অনেকক্ষণ পর ঘুম ধরলো। এক ঘুমেই সকালে রকি উঠে সোজা গাড়ির কাছে গেল। তারপর সেখান থেকে রাজুকে সাথে নিয়ে মেকানিকের দোকানে গেল, আর তাকে ডেকে এনে গাড়ি সরিয়ে নিল। গাড়ি ঠিক হওয়ার পর রাজুর বাসার সামনে গাড়ি নিয়ে চলে এলো, কিন্তু এখনো মনির ঘুম ছুটল না। রকি গাড়ি রেখে মনিকে ডাকার উদ্দেশ্যে বাসার ভিতরে চলে গেল। রাজুর স্ত্রীকে একটু ডাকতে বলল, কিন্তু রাজুর স্ত্রী কাজে ব্যস্ত, তাই তাকেই যেতে হলো। প্রথমে বাইরে থেকে ডাকলো, কিন্তু কোনো আওয়াজ আসলো না, তাই রকি ভিতরে চলে গেল। ভিতরে এসে রকি ডাক দিল। তখন মনি আবোল তাবোল কথা বলছিল। রকি ভাবলো হয়তো জেগে থেকে এসব বলছে, কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে ঘাবড়ে যাওয়া দেখে রকি বুঝলো এতক্ষণ মনি ঘুমাচ্ছিল। তুমি এখানে? সরি, আমি আসতে চাইনি, কিন্তু তোমায় ডাকা খুব জরুরি। জানি জানি, তুমি কি জন্য এসেছো? দেখুন ম্যাডাম, আমায় ভুল বুঝবেন না।
আমাদের এখন যেতে হবে। কি চলে যেতে হবে? হুম। আমি যেতে চাই না, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। অ্যাঁ, না মানে এখান থাকতে চাই, জায়গাটা খুব সুন্দর। দেখুন ম্যাডাম, আমি আপনায় কিডন্যাপ করছি। আপনার আজ বাসায় না দিলে আমার জীবন শেষ করে দিবে। তাও কথা, বাবা যে কি করছে কে জানে। হুম, এবার চলেন। রকি বাইরে চলে আসলো। মনির মন খারাপ হয়ে গেল। সে আর ওই বন্ধ শহরে যেতে চায় না, কিন্তু সে বাধ্য। উপায় না পেয়ে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসলো। স্যার, আপনাদের কথা আমার খুব মনে পড়বে, তোমাদের কথাও আমার মনে পড়বে। নাস্তা করা শেষ হলো, এবার বিদায় নেওয়ার পালা। রকি সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসলো, আর মনি রাজুর স্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর তাকে সান্ত্বনা দিল। মনি নিজেও জানে না ও কেন কান্না করলো। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে মনিও গাড়িতে বসলো। রকি গাড়ি চালাতে লাগলো। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। অনেকটা পথে যেতে হবে, তাই গাড়ি একটু স্পিডে আছে। রকি, হুম, বলেন। তোমার মিশন শেষ হলেই কি চলে যাবে? জি ম্যাডাম, আর আজকালের মূল আমার মিশন শেষ হবে। তাহলে আমার কি হবে? আরেকজনকে নিয়ে নেবেন। মানে? মানে আরেকজনকে নতুন ড্রাইভার বানাবেন। লাগবে না আর আমার ড্রাইভার, একাই চলবো, মরলে মরবো। কি বলছেন ম্যাডাম? আপনার বাবা মা আপনাকে কত ভালোবাসে, আর আপনার কিছু হলে তারা কেমনে বাঁচবে বলেন? আর যাদের আমি বাসি তারা? মানে? কিচ্ছু না, তুমি চলো। রকি মন দিয়ে গাড়ি চালাতে লাগলো। মনে নিরিবিলি হয়ে চিন্তা করতে লাগলো। জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। রকি ওইদিকে মন না দিয়ে গাড়ির দিকে মন দিল। অনেকগুলো পথ জার্নি করলো তারা, আর অবশেষে নিজ শহরে পৌঁছে গেল মনি। রকি মনিকে নিয়ে তাদের বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে বাসা একদম নিরিবিলি, কোনো সারা শব্দ নেই। রকি একটু ঘাবড়ে গেল। গাড়ি দাঁড় করালো, মনি নামলো। তারপর সেই গাড়ি পার্কিং করে মনিকে নিয়ে ভিতরে আসলো। ভিতরে এসে তার মাথা ঘুরে গেল। বাসার জিনিসপাতি একদম ভাঙচুর হয়ে সেখানেই পড়ে আছে। মনে হচ্ছে বাসায় কোনো ঝড় হয়েছে। আর সিঁড়ির নিচে নাজমা বিবি বসে আছে। মনি দৌড়ে তার মায়ের কাছে গেল। মা, আন্টি, এসব কি? বাবা, আমাদের সব শেষ হয়ে গেছে। কি বলছেন কি? হ্যাঁ বাবা, আঙ্কেল কোথায়? টনির লোকেরা নিয়ে গেছে। সকাল সকাল টনির লোকেরা এসে গার্ডদের মেরে বাড়ির জিনিসপাতি ভাঙচুর করে তোমার আঙ্কেলকে নিয়ে গেছে। কি বলছো মা? তাহলে বাবার কি হবে এখন? ভয় পাবেন না, কিচ্ছু হবে না। নিশ্চয়ই ওরা বাবাকে মেরে দিয়েছে। না, ওরা আপনাকে চায়। আপনাকে দিয়ে টনি তার প্রতিশোধ নিতে চায়। সেজন্য আঙ্কেলকে এত সহজে মারবে না। এখন কি হবে? সেটাই ভাবতে হবে। রকি, প্লিজ বাবাকে বাঁচাও। হুম, আমি থাকতে স্যারের কিচ্ছু হবে না। হুম। চলো আমার সাথে। আর আন্টি, আপনি ঘর থেকে বের হবেন না। যে কোনো সময় আপনার উপর হামলা হতে পারে। হুম। তারপর রকি আর মনি বাইরে চলে আসলো। গাড়িতে বসে দিল টান। গাড়ির উপর থেকে কন্ট্রোল রুমে ফোন দিল, আর মামুন সাহেবের নাম্বার ট্র্যাক করা হলো। কিছুক্ষণ পর তারা মামুন চৌধুরীর বর্তমান ঠিকানা বলে দিল। এবার সে আর্মি কমান্ডারের কাছে ফোন দিল। কমান্ডার তাদের ফোর্স নিয়ে আসছে। মনি, আমার একটা কথা রাখবেন। কি? আমি যে আর্মি এটা কাউকে বলা যাবে না যতদিন না আমি ব্যাচ পাচ্ছি, কারণ আমি সিক্রেট আর্মি। আর তুমি আমার বিষয় জেনে গেছো। এটা কমান্ড জানতে পারলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। তুমি নিশ্চিত থাকো, কাউকেই বলবো না। হুম, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আর সেটার অমর্যাদা করব না আমি। আমি জানি। হুম। রকি গাড়িতে মন দিল। এদিকে কমান্ডো তার ফোর্স নিয়ে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে রকি টনির আস্থানে চলে আসলো। এক বিশাল বাড়ি। বাড়িটা বেশ পুরনো। চাকচিল কবুতর উড়ছে। রকি গাড়িতে নেমে আস্তে আস্তে সামনে এগোতে লাগলো। পিছনে মনিও রকিকে ফলো করলো। বাড়ির ভিতরে আসতেই এক ঝাঁক কবুতর উড়ে গেল। তারপর বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল। কোনো আওয়াজ নেই, চারিদিকে থমকে আছে। হাঁটতে হাঁটতে বাড়ির মাঝখানে চলে আসলো। তখন সামনে
তাকাতেই মামুন সাহেবকে দেখতে পেল। একটা চেয়ারে বেঁধে রেখেছে। রকি দৌড় দিল, সাথে মনিও। রকি দৌড়ে এসে দড়ি খুলতে যাবে, এমন সময় পিছন থেকে কে যেন এসে রকির মাথায় সজোরে আঘাত করলো। রকি মাথা দুই হাত ধরে বসে পড়ল। সঙ্গে সঙ্গে কপাল বেয়ে রক্ত পড়তে লাগলো। রকির চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। মনি রকির দিকে তাকিয়ে জোরে এক চিৎকার দিল আর দৌড়ে এসে রকিকে তার কোলে মাথা রাখলো। রকি, রকি, এই রকি, রকি, কথা বলো। রকি, এখন আরাম ফরমাচ্ছেন ম্যাডাম, ততক্ষণ আপনি আমার সাথে একটু মজা করেন। শয়তান, তোকে আজ রকি ছাড়বে না। হা হা, এই রকি যে এখন মাটিতে পড়ে আছে, কি ভেবেছিলি রকি? আমার 2 হাত কেটে দিলে আমি দুর্বল হয়ে যাব? আরে আমি তেমন মানুষ নই, আমার দুর্বল পয়েন্ট কোথাও নেই। একবার যদি রকি উঠে না, তাহলে তোর 12টা বাজিয়ে দিবে। এখনো বিশ্বাস হচ্ছে না যে রকি আর নেই, ওর খেলা শেষ। এই, কে কোথায় আছিস? রকির নাম নিশানা মুছে দে। রকি এক কথা শুনে উঠে দাঁড়ালো আর শার্ট খুলে পেঁচিয়ে পেঁচিয়ে মাথায় বাঁধলো আর সামনে এগোতে লাগলো। মনি মানা করলো, কিন্তু রকির কোনো পথ খোলা নেই। রকির মাথায় আঘাত পড়াতে ওর শরীর আগে শেষ হয়ে গেছে, তাই কয়েকজনের সাথে টক্কর দিলেও বেশিক্ষণ টিকতে পারলো না। টনির লোকেরা রকির পায়ের নিচে ফেলে মারতে লাগলো, আর এক পাশ থেকে মনি চিৎকার করে যাচ্ছে। টনির হাত পা ধরছে রকিকে ছেড়ে দেওয়ার জন্য। রকি আর না পেরে অজ্ঞান হয়ে গেল। প্লিজ টনি, তুই রকিকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। তাহলে ময়না পাখি, তোমায় আমার সাথে থাকতে হবে, আমি যে তোমায় ভালোবাসি। তোর মতো পাপির মুখে ভালোবাসার কথা মানাই না। রকির মতো সাহসী আর সৎ ছেলের মুখে ভালোবাসার কথা শুনলে আমি তার জন্য নিজের জীবনটাও দিতে রাজি। এই, রকিকে উপরে পাঠিয়ে দে। না না, আমি রাজি। তুমি আমার সাথে যা করতে চাইবে তাতেই রাজি। শুধু রকির কিছু করো না প্লিজ। এই তো ময়না লাইনে আসছে। এই, রকিকে ছেড়ে দে। আর ময়না পাখি, চলো আমরা দুজনে আলাদা রুমে যাই। হ্যাঁ, তা তো যাবি, কিন্তু আফসোস, তোকে একাই যেতে হবে। কে? আমি ঘটক, তোর বিয়ে পড়াতে আসছি। হা হা, পুলিশ আমার কিছু করতে পারেনি, আর আর্মিরা কি করবে? তুই মনে হয় ভুলে গেছিস, পুলিশ টাকার কাছে বিক্রি হলেও আর্মিরা কখনো বিক্রি হয় না। টাকার কাছে সব ফুস। ভুল, এবার দেখ তোর টাকা আর তুই কোথায় পৌঁছাইস। আর্মি ফোর্স টনির এলাকার চারিদিকে ঘিরে নিল। মনি দৌড়ে এসে রকিকে দাঁড় করালো। একজন আর্মি এসে রকিকে নিয়ে চলে গেল। মনি তার বাবাকে নিয়ে দূরে দাঁড়িয়ে রইল। টনির লোকেরা গোলাগুলি শুরু করলো, সাথে আর্মিরাও শুরু করলো। এইদিকে মনি আর তার বাবা আড়ালে লুকিয়ে পড়লো। কিছুক্ষণ গোলাগুলি হওয়ার পর তা সমাপ্ত হলো। টনির সব লোক পড়ে আছে, কিন্তু টনিকে কিছুই করলো না। বল কিভাবে মরবি? দেখ, আমায় ছেড়ে দে, আমিও পরে তোদের ছেড়ে দেব। তুই বাঁচলে তো ছাড়বি। কমান্ডো তার বন্দুক থেকে কয়েকটা গুলি টনির বুকে ভিতর ঢুকে দিল। টনি মাটির সাথে মিশে গেল। এবার মনি আর মামুন সাহেব বেরিয়ে আসলো। ধন্যবাদ কমান্ডার স্যার। ধন্যবাদ আমায় নয়, আপনাকে দেওয়া উচিত। ধন্যবাদ পাওয়ার পুরো অধিকার রকির। এতদিন সে আমাদের রক্ষা করেছে, কিন্তু আজ সে নিজেই মৃত্যুর সাথে লড়াই করছে। স্যার, রকি কোথায়? আমি ওর কাছে যাব। কেতো না মা, রকির কিচ্ছু হবে না, ও হাসপাতালে আছে, চলো আমার সাথে। মনি তাদের সাথে হসপিটালে চলে আসলো। এসে দেখে রকি শুয়ে আছে। মনি আর চোখের পানি আটকাতে পারলো না। রকির জ্ঞান ফেরার আগ পর্যন্ত মনি সেখানেই ছিল। জ্ঞান ফেরার পর তার সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলো, কিন্তু মনি তার মনের কথা রকিকে বলতে পারলো না। বেশ কয়েকদিন পর রকি সম্পূর্ণ সুস্থ হলো, আর সরকার থেকে তাকে বেজ দিল। সে একজন আর্মি অফিসার হয়ে উঠল, আর সে অনেক খুশি। আজ মনিও এখানে আসছে। মনিকে দেখতে পেয়ে রকি দৌড়ে গিয়ে মনিকে জড়িয়ে ধরলো। কংগ্রেস। ধন্যবাদ। জানো, এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করছি। আজ আমি খুব খুশি, খুব খুব। আজকে কি তোমায় চলে যেতে হবে? হ্যাঁ, আজ থেকে ডিউটি। যাওয়া কি খুব জরুরি? কি বলছো? এটা আমার স্বপ্ন।
আর এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে, যাব না তো কি করব? ও, খুব ভালো থাকবে তাই না? হ্যাঁ, নতুন জীবন শুরু করব। খুব খুশি থেকো। হ্যাঁ, কিন্তু আজ তুমি এত ইমোশনাল হচ্ছ কেন? কই না তো। হুম, এবার যেতে হবে। বাই। রকি, হ্যাঁ, বলো। আমি তোমাকে কি? আমি তোমাকে মিস করব। আমিও করব। মনি ম্যাডাম, বাই। নিজের খেয়াল রেখো। তুমিও। রকি মনির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এদিকে মনির কথা না বলতে পেরে মনির বুকটা ফেটে যাচ্ছিল। আজও সে মনের কথা বলতে পারল না। রকি সবাই থেকে বিদায় নিয়ে চলে গেল আর মনি দু চোখের পানি ফেলতে লাগলো। মনির বাবা আসলে তাই সে নিজেকে সামনে নিল। তারপর তারাও বাসায় চলে আসলো। রাতে আর খাওয়া দাওয়া করলো না, আর সারা রাত ঘুমাতেও পারলো না। সারা রাত কান্না করলো। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজ যাওয়ার সময় আবার রকির কথা মনে হলো। রকির কথা মনে হতেই মনটা কেঁদে উঠল। মনি আজ আর গাড়ি নিল না, হেঁটে কলেজে আসলো। কলেজে এসে একাই এক গাছের নিচে বসে আছে। তখন রিমা আর তার বান্ধবীরা আসলো। কি রে, রকি কই? নাই। কি ব্যাপার রে, তুই কি কান্না করছিস? মনি আর নিজেকে আটকাতে না পেরে রিমাকে জড়িয়ে ধরল। কি হয়েছে বল। আমি রকিকে ছাড়া বাঁচবো না রে, মরে যাব। ও, তা এই কথা আমাকে না বলি রকিকে বল। রকি আমার থেকে অনেক দূরে চলে গেছে। কথা মনি রিমাকে বলল। তুই খুব বড় ভুল করছিস। এই জন্যই বলে মেয়েদের বুক ফাটিয়ে তবুও মুখ ফোটে না। হ্যাঁ, সাহস হয়নি বলার। রকি খুব ভালো ছেলে, যে কেউ ওকে খুব সহজেই ভালোবেসে ফেলবে। কিন্তু এখন কি করার বল, হাত থেকেই ছিঁড়ে দিচ্ছিস। ও এখন তোর থেকে অনেক দূরে। আচ্ছা রিমা, ও কি আমায় একটুও ভালোবাসে না? ও তো মুখ ফুটে বলতে পারে। কাঁদিস না রে, হয়তো ও তোর ভাগ্যে নেই। আমি ওকে ছাড়া বাঁচবো না। পাগলামি করিস না, বাসায় যা, একটু বিশ্রাম নে, তাহলে সব ঠিক হয়ে যাবে। চোখ বন্ধ করলেই শুধু ওকেই দেখি। ও যদি তোকে ভুলে থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? নিজেকেই শক্ত কর। তোর ভালোবাসায় যদি জোর থাকে তাহলে নিশ্চয়ই রকি তোর টানে ছুটেই আসবে। খুব ভালোবাসি রে। চল, আমি তোকে বাসায় রেখেই আসি। রিমা মনিকে নিয়ে মনির বাসায় চলে আসলো। মনি খাটে শোয়ার একটু পর ঘুমালে। এদিকে রকি এখানে আসার পর কোনো কাজে মন বসে না। সবখানেই শুধু মনিকে দেখে, কিছুতে কাজে মন বসাতে পারে না। কয়েকদিন এমন করে রকি সিনিয়র খুব রেগে গেল। রকি অনেক চেষ্টা করলো কিন্তু মনিকে ভুলতে পারে না। দুদিন পর মনির বাবা মনির জন্য বিয়ে ঠিক করলো। আজ তারা মনিকে দেখতে আসবে। মনিকে এক কথা বলল রকি আসবে। এই আশায় সে রাজি হলো। রকির এমন ব্যবহার দেখে তার সিনিয়র তাকে ডাকলো আর বলল তোমার মনটাকে তুমি ফ্রেশ করো। স্যার, আমার কয়েকদিন ছুটি লাগবে। আমার মনে একটা মানুষ আছে যে আমায় এমন করছে, তার একটা ব্যবস্থা করতে হবে। রকি সিনিয়র রকিকে ছুটি দিল। রকি আর্মি পোশাক পরেই মনির বাসার উদ্দেশ্যে রওনা হলো। মনি নতুন সেজে বসে আছে। ছেলের বাড়ির লোকেরা চলে এলো, সাথে ছেলেও চলে আসলো। মনির খুব অভিমান হলো রকির উপর। সে এবার কনফার্ম হলো যে রকি তাকে ভালোবাসে না আর তাকে নিতেও আসবে না। মনির মা মনিকে নিয়ে নিচে নামতে লাগলো। ছেলে তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনির চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। মনি এসে তার মায়ের পাশে বসলো। ছেলে বলল তাই নাকি মনিকে পছন্দ হয়েছে। এবার মনির বাবা মনিকে বলল, মা, তোর কি পছন্দ হয়েছে? এমন সময় রকি বাসায় পা দিল। মনি, মনি, এই মনি। রকির কণ্ঠ শুনে মনি চমকে উঠল। আর মনির আনন্দ শেষ থাকলো না। রকিকে দেখে মনি দাঁড়িয়ে গেল। রকি, কি ভেবেছো? হ্যাঁ, আমায় কি একটু শান্তি দিবা না? সব সময় শুধু ডিস্টার্ব। আমায় কি না মারলে তোমার শান্তি হবে না? রকি এবার মনির সামনে এসে মনির দু হাত ধরে চোখে চোখ রেখেই বলল, মনি, তুমি কি আমায় বিয়ে করতে পারবে? তোমার শূন্যতা আমায় মেরে ফেলছে, ঠিকমতো কাজ করতে দেয় না। তাই তোমায় সব সময় আমার মনে রাখতে চাই। তুমি কি থাকতে রাজি? বিশ্বাস করো মনি, কখনো কষ্ট দেব না। জানি না কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি। আমায় কিছু বলতে দাও।
আন্দাজে এসব কি বলছো? হ্যাঁ হ্যাঁ, বলো। আমি সব কথা সামনাসামনি বলি। আমি তোমায় বিয়ে করতে পারবো না, কারণ আমায় দেখতে আসছে আর আমি একে বিয়েই করব। এ কথা বলে মনি রকিকে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে বলল, সারা জীবন কিন্তু তোমার ম্যাডাম হয়ে থাকবো। ওকে ম্যাডাম। আই লাভ ইউ রকি। আই লাভ ইউ টু। বাবা, আমার এই পাত্রটা পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে মা, তোর পছন্দ একদম কারেক্ট। দেখুন, আপনারা তো দেখলেন আমার মেয়ে সুখের জায়গা পেয়ে গিয়েছে, আমি এতেই খুশি। তারপর ছেলে আর তার বাড়ির লোকেরা রকি এবং মনিকে দোয়া করে চলে গেল। তারপর রকি আর মনির পরিবার মিলে অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে হলো। অনেক ধুমধাম করে বিয়ে হলো। এখন মনি রকির বাসার ম্যাডাম, সারা জীবনের জন্য তাকে ম্যাডাম বানিয়ে নিল। সমাপ্ত। পুরো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুলত্রুটি হলে মাফ করবেন। খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সমাপ্ত।